আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু জানাও যে সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ফেসবুক এবং ওয়েবসাইট দুপুরের দিকে ক্লাস করা একটু কষ্টসাধ্য। হ্যাঁ, তো আজকে মোটামুটি আমাদের মানে অত বেশি লম্বা ক্লাস হবে না, ওই 2 ঘন্টার আগেই শেষ করবো ইনশাআল্লাহ, যতটুকু করা যায়। তবে আজকের ক্লাস হচ্ছে 3টা টপিক সব থেকে ইম্পর্টেন্ট, 4টা টপিকস। ঠিক আছে, একটা হচ্ছে ছেদক আকৃতি, কোণ নির্ণয়, আর 2টা সমান্তরাল সরল রেখার দূরত্ব, সমবিন্দু হওয়া। এই 4টা টপিকস মোটামুটি ভালো করে পড়লে বাকিগুলা লেস ইম্পর্টেন্ট, বাকিগুলা শুধু একবার করে দেখে রাখলেই হবে। আর সরল রেখা গতকালকে যা পড়াইছি ওইখান থেকেই 2 মার্কস চলে আসবে, আর আজকে এখান থেকে ধরো 1 মার্কস আসবে, এই 3 মার্কস। সরল রেখা থেকে 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন আসতে পারে আসলে, কারণ আমি দেখলাম যে এই গুচ্ছ ভিত্তিক যে ভার্সিটিগুলো আছে এখানে 3 থেকে 4 মার্কস আসলে সরল রেখা থেকে দেয়। এখন এটা বলা যায় না প্রশ্ন আসলে কিরকম করে, এটার উপরে ডিপেন্ড করে, বাট সরল রেখা থেকে মিনিমাম 2টা তো আসবেই, মানে 2 থেকে 3 এটা তুমি ধরে রাখতে পারো যে এটা মিনিমাম আসার সম্ভাবনা আছে। তাহলে একটা চ্যাপ্টার থেকে যদি আমি 3 মার্কস পেয়ে যাই, তাহলে বাকিগুলো আস্তে আস্তে দেখবা যে ইজি হয়ে যাবে। ঠিক আছে, যেমন স্থিতিবিদ্যা তুমি ইজিলি পারবা, গতিবিদ্যা ইজিলি পেরে যাবা, দেন তোমার কোনিক্স থেকে পারবা ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু শুরু করব। হ্যাঁ, তোমরা একটু জানাও, আর দুপুরের দিকে ক্লাস একটু খাওয়া দাওয়া করে নিয়ে দেন ক্লাসে চলে আসবা, যেটা দুপুরের দিকে যে দিনে ক্লাস থাকবে। আর রমজান মাস শুরু হইলে তো তোমার তখন সমস্যা হবে না, তখন জোহর পরে দেন একদম ক্লাসে ঢুকে যাবা। ঠিক আছে, তো আমরা দুপুরের দিকে ক্লাস হইলে একটু অনেকের জন্য কষ্টসাধ্য, এবং আজকে 2টা ক্লাস, যেহেতু রাতেও একটা ক্লাস আছে, তো মাঝে মাঝে আমাদের 2টাও করতে হবে, আবার একটাও করতে হবে। তো একটু আসলে প্রেশার নিয়েই সিলেবাসটা শেষ করে যাতে আরেকটা রিভিশন দিতে পারি। রিভিশনের টাইমটা গুরুত্বপূর্ণ, কারণ একবার করে পড়লা অনেক কিছু মনে থাকবে না, তখন রিভিশনটা দিলে ওই গ্যাপগুলা ফিল আপ করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। ওকে ওকে মোটামুটি আমরা অনেকেই চলে আসছে, আস্তে আস্তে আসতে থাকুক যেহেতু দুপুরের ক্লাস। ওকে, রুটিন দেখে তোমরা ক্লাসগুলা করবা। যদি কোনো কারণে ক্লাসের টাইমটা একটু এদিক সেদিক হয়, তাহলে ওইটা আমরা নোটিশ গ্রুপে জানায় দিব। আচ্ছা, তোমরা নোটিশ গ্রুপ চেক করো না কেন, এটার কারণ কি বলো তো? এই যে টেলিগ্রামে যে একটা নোটিশ গ্রুপ আছে, ওইখানে মোটামুটি আমি দেখলাম যে 32-33 হাজার অনেকেই জয়েন হয়ে গেছো। তো ওইখানে তোমরা নোটিশ গ্রুপে আমি দেখি যে 7-8 হাজারের বেশি নোটিশ গ্রুপই চেক করে না। তাহলে বাকিরা তো তুমি নোটিশ পাবা না ভাই, আমি যে তোমার কোনো কিছু নোটিশ দেই। ঠিক আছে, তোমরা কাইন্ডলি একটু নোটিশগুলা খেয়াল করবা। কোনো কারণে যে কালকে ক্লাস একটু 1 ঘন্টা পরে শুরু করছি, বলে দিছি যে 10টায় হবে, এগুলো একটু দেখবা। দেখো, কালকে যতটুকু পড়াইছিলাম এটুকু কি প্র্যাকটিস করছিলা? একটা রাফ খাতা নিতে হবে আজকেও। ঠিক আছে, কালকে যতটুকু পড়াইছিলাম এটুকু কি প্র্যাকটিস কে কে করছো একটু বলো তো। বিশেষ করে লম্ব রেখা, সমান্তরাল রেখা এবং 2টা রেখার ছেদবিন্দু বাইর করতে পারবা কে কে বলো তো? 2টা রেখার ছেদবিন্দু দিয়ে যায়, 2টা রেখার ছেদবিন্দু মানে এক্স আর ওয়াই এর মান বের করবা অপনয়ন করে, পারবা না? এটা এটা কিন্তু আসবে এবার। ঠিক আছে, আর লম্ব রেখা, সমান্তরাল রেখা, লম্ব হওয়ার শর্ত কি? ডালদ্বয়ের গুণফল -1। ওকে, অনেকেই প্র্যাকটিস করছো। ডালদ্বয়ের গুণফল -1। আরেকটা আমাদের a1 a2 b1 b2 = 0, a1 a2 প্লাস b1 b2 মানে 2টার x এর সহগ 2টার y এর সহগের গুণফলের যোগফল কি হবে? 0 হবে, লম্ব হওয়ার শর্ত। আর যদি বলে সমান্তরাল হবে, সমান্তরাল হইলে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 = 0, অথবা ডাল 2টা সমান হবে, ডাল 2টা সমান হবে। ঠিক আছে, আর যদি একই রেখা হয় তাহলে কনস্ট্যান্টের অনুপাত সহ সমান হবে, কনস্ট্যান্টের অনুপাত সহ সমান হবে। তারপরে 2টা বিন্দু দেওয়া আছে, সরল রেখা বাইর করতে পারবা? 2টা বিন্দু দেওয়া আছে, ধরো 2 3 3 4, 2 বিন্দুগামী সরল রেখা কেমনে বাইর করবা? y - y1। ঠিক আছে, y1 - y2, দেখো y - y1, y1 - y2 ইকুয়াল x - x1, x1 - x2। আর সরল রেখা বাইর না করে এই 2 বিন্দু দিয়ে যায়, মানে 2টা বিন্দু দিয়ে কি হবে? সিদ্ধ হবে। আমরা বাইর করব না, আমরা কি করব? এই বিন্দু দিয়ে যায় এবং এই বিন্দু দিয়ে যায়, তার মানে
সরল রেখাটা এই দুই বিন্দু দিয়ে কি হবে, সিদ্ধ হবে, এই দুই বিন্দু দিয়ে হচ্ছে সিদ্ধ হবে। এটা হচ্ছে আমরা পড়ছি। দেন এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল বললে ওয়াই ইকুয়াল কিছু একটা, ওয়াই ইকুয়াল কিছু একটা, ওয়াই অক্ষের সমান্তরাল বললে এক্স ইকুয়াল কিছু একটা বাইর করব। এই জিনিসগুলো। আর কার্তেশীয়, পোলার স্থানাঙ্ক, ভর কেন্দ্র, তারপরে ক্ষেত্রফল, ওই পার্টগুলো অত বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে। দেখো এখন হচ্ছে ছেদক আকৃতির সমীকরণ। ছেদক আকৃতির সমীকরণ তুমি শিওর থাকো, এটা গতবারও গুচ্ছতে আসছে, এগ্রি মোটামুটি মানে অনেক ভার্সিটিতে এখান থেকে হচ্ছে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে ছেদক আকৃতির সমীকরণ। তাহলে ছেদক আকৃতির সমীকরণটা আমরা একটু এখানে বোঝার চেষ্টা করব। দেখো ছেদক আকৃতির সমীকরণটা এইখানে একটু বোঝার চেষ্টা করব, খেয়াল করো, এইখানে একটু বোঝার চেষ্টা করব, এইখানে একটু বোঝার চেষ্টা করব। ওকে, তাহলে দেখো এই যে ছেদক আকৃতির সমীকরণ হচ্ছে এটা এক্স অক্ষকে, যে এটা একটা রেখা, এই যে এটা একটা সরল রেখা, এই সরল রেখাটা দেখো এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করতেছে, ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করতেছে, এক্স অক্ষকে একটা বিন্দুতে ছেদ করতেছে, ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করতেছে। ওয়াই অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে এই বিন্দুতে বোঝের মান 0, ঠিক আছে, এইটা ধরো 0b বিন্দুতে ছেদ করতেছে। আর এক্স অক্ষকে যেই বিন্দুতে ছেদ করে ওই বিন্দুতে কোটির মান 0, তাহলে এইখানে ধরো a0 বিন্দুতে ছেদ করতেছে। ভাই বুঝলাম না, যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে ওইখানে ওয়াই এর ভ্যালু 0, আর যেই বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করবে ওইখানে এক্স এর ভ্যালু 0। আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের কি বলতো, মূল বিন্দু। তাহলে দেখো এইটা একটা ছেদক আকৃতির যদি সমীকরণ হয়, এইটা যদি একটা ছেদক আকৃতির সমীকরণ হয়, এখানে কিছু ইনফরমেশন আমাকে শিখতে হবে। তাইলে বলো তো এই বিন্দু থেকে এই বিন্দু এইটুকু হইলো খণ্ডিতাংশের দৈর্ঘ্য, গতবার গুচ্ছতে আসছে। তাহলে এক নাম্বার এখান থেকে আগে আমি একটু সমীকরণের আকৃতিটা লিখি। দেখো সমীকরণটা হবে এই যে এই আকৃতির, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, ওয়াই বাই বি ইকুয়াল টু 1। এটা হচ্ছে একটা ছেদক আকৃতির সমীকরণ। এইখানে যে ইনফরমেশন গুলো আছে একবারে সব ইনফরমেশন গুলো শিখে ফেলবো, হ্যাঁ, একবারে গুছায় ফেলবো, পুরা কনসেপ্ট শেষ। এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট। তুমি শিওর থাকতে পারো যে এটা মোটামুটি আসার সম্ভাবনা 1000%। এটা গতবারও দিছে গুচ্ছতে, এটা তুমি মোটামুটি শিওর থাকতে পারো যে এই কনসেপ্ট থেকে প্রশ্ন 1 মার্কস পাইতে যাচ্ছ ইনশাআল্লাহ। তাহলে ভালো করে পড়তে হবে, এটা ভালো করে পড়তে হবে। ওকে, তাহলে একটা ছেদক আকৃতি সমীকরণ কি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এই পাশে 1 বানায় ফেলবা। দেন এক্স এর নিচে যেটা থাকতেছে, তাহলে এইটা এক্স অক্ষকে, দেখো এক্স অক্ষকে, তাহলে এই রেখাটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করতেছে, এক্স এর নিচে কি আছে a0 বিন্দুতে, এবং ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করতেছে, ওয়াই অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে, 0b বিন্দুতে ছেদ করে, 0b বিন্দুতে কি করে ছেদ করে, 0b বিন্দুতে ছেদ করে। তাহলে এক্স অক্ষকে a0 আর ওয়াই অক্ষকে 0b, কারণ ওয়াই অক্ষে বোঝের মান 0। আর 2 নাম্বার, আমি যখন হচ্ছে 2 নাম্বার পয়েন্টে যাব, তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত, এক্স অক্ষের, এক্স অক্ষ থেকে কতটুকু খণ্ডিত করছে, এক্স অক্ষ থেকে এক্স অক্ষের খণ্ডিতাংশ, শুধু এক্স অক্ষ থেকে কতটুকু খণ্ডন করছে বলো, শুধু শুধু এক্স অক্ষ থেকে কতটুকু খণ্ডন করছে এটা একটু বলো, শুধু এক্স অক্ষ থেকে কতটুকু খণ্ডন করছে, এ একক। এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে এ একক। ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত বলো তো, বি একক। এই যে ওয়াই অক্ষের নিচে যেটা থাকবে, ওয়াই এর নিচে যেটা থাকবে এটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তাহলে ওয়াই অক্ষ থেকে বি একক ছেদ করতেছে, এক্স অক্ষ থেকে এ একক ছেদ করতেছে, ওয়াই এক্স অক্ষকে a0 বিন্দুতে ছেদ করতেছে, ওয়াই অক্ষকে 0b বিন্দুতে ছেদ করতেছে, আর আরেকটা বিন্দু 0 0। এখন তোমাকে শিখাইছি না গতকালকে, একটা বিন্দু 0 0 হইলে একটা বিন্দু a0, একটা বিন্দু হচ্ছে 0b, তিনটা বিন্দু দেওয়া আছে, ক্ষেত্রফল কত হবে বলো, এই যে দূরে গুণন দূরে মাইনাস কাছে গুণন কাছে, এই যে একটা বিন্দু 0 0, ক্ষেত্রফল কি, দূরে গুণন দূরে ab মাইনাস 0, ab বাই 2 হাফ ab। এই যে দেখো 0 0 থাকলে দূরে গুণন দূরে আর মাইনাস কাছে গুণন কাছে, কাছে তো 0, তাহলে দূরে গুণন দূরে মানে কি ab। তাহলে তিনটা বিন্দু থাকলে ক্ষেত্রফল, দেখো গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, এই খণ্ডিতাংশ গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে যে আমি শর্ট করে লিখলাম গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল 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 কত হবে, তাহলে হাফ এবি, হাফ এবি, এ আর বি এর গুণফল ইনটু ডিভাইডেড বাই 2। আরো একটা তথ্য এখান থেকে তোমাকে শিখতে হবে, যেটা এই যে এইখান থেকে এইটুকু যেই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে খণ্ডিতাংশ। তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য কতটুকু, তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য, খণ্ডিতাংশের দৈর্ঘ্য, দুই বিন্দুর দূরত্ব বাইর করো,
দুইটা বিন্দুর দূরত্ব, এই যে এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব হচ্ছে খণ্ডিতাংশ, তাহলে এইখান থেকে এখানে কতটুকু খণ্ডন করছে, বোঝদ্বয়ের অন্তর দেখো, একটা a0 একটা 0b, তাহলে বোঝদ্বয়ের অন্তর আর কোটিদ্বয়ের অন্তরের বর্গের রুট ওভার, তাহলে বোঝদ্বয়ের অন্তর কত a স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর কত দেখো b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ারের রুট ওভার, তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এই যে যদি তোমাকে বলে মধ্যবিন্দু কত, খণ্ডিতাংশের মধ্যবিন্দু, তাহলে a প্লাস 0/2 মানে a/2 আর b/2। মধ্যবিন্দু কত যদি বলে খণ্ডিতাংশের মধ্যবিন্দু বাইর করো, তাহলে a কে 2 দিয়ে ভাগ, b কে 2 দিয়ে ভাগ, a/2 b/2, তাহলে এইটা হইলো মোটামুটি এইখান থেকে তোমার ছেদক আকৃতি সমীকরণ। ঠিক আছে, ছেদক আকৃতির সমীকরণ। এখন দেখো, যদি তুমি এইখান থেকে এইটার উপরে কি করো, যদি তুমি এইখান থেকে এইটার উপরে কোনো একটা লম্ব অঙ্কন করো, ধরো সমদ্বিখণ্ডিতও করতে পারে বা আলফা কোণে, যে কোনো কিছু, ধরো এখানে একটা আলফা কোণে এইখান থেকে একটা লম্ব অঙ্কন করলা, তাহলে এই সরল রেখার সমীকরণ হবে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল, ধরো এই লম্বের দৈর্ঘ্য হচ্ছে p, তাহলে ইকুয়াল টু হবে p। ঠিক আছে, এটা আমরা সবগুলা একটা একটা করে প্র্যাকটিস করাবো, ঠিক আছে, সবগুলা একটা করে প্র্যাকটিস করাবো, সব ক্লিয়ার হয়ে যাবে। এইখান থেকে যদি এই রেখা খণ্ডিতাংশের উপর একটা লম্ব অঙ্কন করো, এটা আলফা কোণে আছে, তাহলে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু হচ্ছে কত, p। এটা সরল রেখার সমীকরণ, এটা হচ্ছে রেখার সমীকরণ। প্রত্যেকটা একটা করে প্র্যাকটিস করাইলে সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, আমরা এখানে আরেকবার রিভিশন করব। রেখাটি x অক্ষকে, এই যে ছেদক আকৃতির রেখা x/a প্লাস y/b ইকুয়াল টু 1, এটা একটা ভালো টপিকস, যে কারণে এটা একটু ডিটেলস পড়ায় দিতেছি। হ্যাঁ, এটা একটা ভালো টপিকস। দেখো, তাইলে রেখাটি x অক্ষকে a0, y অক্ষকে 0b বিন্দুতে ছেদ করে, খণ্ডিতাংশের মধ্যবিন্দু কত, a/2 b/2, x অক্ষ থেকে ছেদকৃত অংশ a, y অক্ষ থেকে ছেদকৃত অংশ b, দেন অক্ষ এবং সরল রেখাটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ab, তারপর হচ্ছে অক্ষদ্বয় হতে এই যে খণ্ডিতাংশের দৈর্ঘ্য রুট ওভার a স্কয়ার b স্কয়ার, অক্ষদ্বয় থেকে সমমানের সমান চিহ্ন বিশিষ্ট অংশ ছেদ করে, তার মানে সমমান এবং দেখো সমান মান এবং সমচিহ্ন, এখানে একটু ভুল করছে, সমমান এবং সমান চিহ্ন। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ফ্যাক্ট, এই ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে। তার মানে দেখো, উভয় অক্ষ থেকে, খেয়াল করো, উভয় অক্ষ থেকে a একক ছেদ করতেছে, এইটাও প্লাস a একক, এটাও প্লাস a একক, তাহলে রেখার সমীকরণ হবে x প্লাস y ইকুয়াল টু a। আর যদি বলে সমান মান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত, এটা হচ্ছে সমান সমচিহ্ন আর সমান বিপরীত চিহ্ন, তাহলে একটা প্লাসে হইলে আর একটা হবে মাইনাসে। এই যে দেখো, একটা প্লাসে আর একটা ওয়াই এর আগে মাইনাস, তাহলে কি হবে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু a, এই আকৃতির রেখা হবে। তাহলে দেখো, যদি সমমানের এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট ছেদ করে, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু a, আর সমান মানের সমান চিহ্ন বিশিষ্ট ছেদ করে x প্লাস ওয়াই ইকুয়াল টু a। জাস্ট এতটুকু, এই জিনিসটুকু একবার চোখ বোলাও, ডান কিনা বলো, তাইলে আমরা প্র্যাকটিস করবো। একটা কনসেপ্ট শেষ, ডান কিনা বলো, এটা প্র্যাকটিস করবো, দেখবে একবার দুমদাম হচ্ছে পারবা ইনশাআল্লাহ, দেখবে একবার দুমদাম পারবা ইনশাআল্লাহ, দুমদাম পারবা। ঠিক আছে, তাহলে এইখান থেকে একটু জানাও, এইখান থেকে একটু জানাও যে এটা ডান কিনা। ওকে, ডান। তাহলে মোটামুটি দেখো, এখন প্র্যাকটিসে আসি। এই সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক। দেখো, রেখাটা সাজানো নাই, তাহলে তোমাকে কি করতে হবে, ax প্লাস by ইকুয়াল টু c সাজায় ফেলতে হবে। দেন আমার টার্গেট হচ্ছে ডান পাশে 1 আনতে হবে, তাহলে c দিয়ে ভাগ করে দিব। তাহলে এই যে দেখো, ax বাই c প্লাস by ডিভাইডেড বাই c ইকুয়াল c ডিভাইডেড বাই c, সবগুলারে c দিয়ে ভাগ করলাম। এখন এই এটাকে আমার নিচে নিয়ে এসে পড়তে হবে, কারণ x এর সহগ রাখা যাবে না, তাহলে c বাই a প্লাস y ডিভাইডেড বাই c বাই b ইকুয়াল টু কত, 1। এই যে x বাই a y বাই b ইকুয়াল টু 1, এই আকৃতির হয়ে গেছে না? তাহলে x অক্ষ থেকে এত একক ছেদ করে, y অক্ষ থেকে এত একক ছেদ করে, তাহলে সুতরাং ক্ষেত্রফল দেখো, তাহলে এইটা হচ্ছে আমার এখন এরিয়া কত হবে, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল ইকুয়াল হাফ। এর ভ্যালু দেখো কত আসতেছে, এই যে c বাই a, আর b এর ভ্যালু কত আসতেছে, c বাই b। ভাই b বলতে কি, y এর নিচে যেইটুকু আছে আর x এর নিচে যেইটুকু আছে, এই দুইটা গুণ করে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে c স্কয়ার বাই 2ab।
দেখো তাহলে আমার দাঁড়াইতেছে সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এটারে একটা শর্টকাট ফর্মুলা হিসাবেও অ্যাপ্লাই করতে পারো, সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এটারে একটা শর্টকাট ফর্মুলা হিসাবেও তুমি অ্যাপ্লাই করতে পারো যে ax প্লাস বিওয়াই মাইনাস অর প্লাস সি যেটাই থাকুক, তাহলে এখানে এত মাইনাস সি সরল রেখাটি বাই ইকুয়াল টু সি, এটা দ্বারা যেই ত্রিভুজ গঠন করবে সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। তাহলে ধরো আমি তোমাকে বললাম 2x প্লাস 3y ইকুয়াল টু 4, এটার ক্ষেত্রফল কত হবে? এই যে দেখো আমি সরাসরি করে ফেলবো, সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, তাহলে উপরে হচ্ছে 16, 4 4 16, তাহলে 4/3 একক, 4/3 একক। দেখো এই যে অ্যান্সার শেষ, ক্ষেত্রফল। তুমি এটার একটা শর্টকাট হিসাবে এখন ইউজ করতে পারো। এই যে দেখো ax প্লাস বিওয়াই ইকুয়াল টু সি, তাহলে উপরে হবে সি স্কোয়ার, নিচে 2ab, এই যে এটা a এটা b, তাহলে 6 18 আর উপরে হচ্ছে 16। ঠিক আছে, মানে আমি এইখানে 2 2 4 একটা 4 কাটা, উপরে 4 থাকলো নিচে 3 থাকলো, 4/3 আমি এখন শর্টকাট আকারে অ্যাপ্লাই করতে পারবো। এটা দেখো রাজশাহী 24-25 আসছে, যেই ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক? ভাই দুইটা গুণ করে দিবা, 5 6 30 ডিভাইডেড বাই 2, তাহলে ক্ষেত্রফল কত হবে? এই যে 2 দিয়ে ভাগ করবা কাকে? 5 6 30, দুইটার গুণফলকে, তাহলে 15 বর্গ একক, 15 বর্গ একক, 15 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত হবে বলো? 15 বর্গ একক। এই যে 15 বর্গ একক, শেষ। অ্যান্সার সি নাম্বার, অ্যান্সার সি নাম্বার, অ্যান্সার সি নাম্বার, অ্যান্সার সি নাম্বার। নেক্সট দেখো, এই সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত? ভাই তুমি আগে বলো এটা খণ্ডিতাংশ কত, এটা গতবার গুচ্ছতে আসছে। দেখো ক্ষেত্রফল যদি বাইর করতে বলতো তুমি কি করতে? এই যে সি স্কোয়ারকে কখনো সি স্কোয়ার আকারে লিখবা না, 12 গুণন 12 লিখবা, তাহলে ক্যালকুলেশন সুবিধা হবে। উপরে নিচে হচ্ছে 2 গুণন 4 গুণন 3, তাহলে ক্ষেত্রফল কত বর্গ একক আসতেছে? দেখো তো, এই যে 3 4 12 12 কাটো, 6 বর্গ একক আসতেছে, 6 বর্গ একক। ডিরেক্ট ক্ষেত্রফল বের করতে পারবা, সাজানোর দরকার নাই। কিন্তু তোমার কাছে চাইছে খণ্ডিতাংশ, গতবার এই যে দেখো গুচ্ছতে আসছে, তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য চাইলে তো সাজাইতে হবে। তাহলে x বাই 12 দিয়ে ভাগ করো, সব 12 দিয়ে ভাগ করো, x বাই 3 প্লাস y বাই 4 ইকুয়াল টু কত? 1। ওয়ান কাইন্ড অফ উপবৃত্তের টাইপের সাজায় ফেললাম আর কি, উপবৃত্ত অধিবৃত্ত। ভাই 12 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 4 12, তাহলে y এর নিচে থাকবে 4, x এর নিচে থাকবে 3, তাহলে সুতরাং খণ্ডিতাংশের দৈর্ঘ্য, সুতরাং খণ্ডিতাংশ ইকুয়াল রুট ওভার এই যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে? 5 আসতেছে, 5, এই যে 5। তাহলে আমাকে বলো তো x অক্ষকে কত বিন্দুতে ছেদ করতেছে? x অক্ষকে 30 বিন্দুতে ছেদ করে। আর y অক্ষকে কত বিন্দুতে ছেদ করতেছে? y অক্ষকে 04 বিন্দুতে ছেদ করে, 04 বিন্দুতে ছেদ করে, 04 বিন্দুতে ছেদ করে, 04 বিন্দুতে ছেদ করে। হ্যাঁ, এটা হলো এখান থেকে আরো একটা তথ্য, এটা থেকে সব শিখে ফেলো। দেখো সব শিখে ফেলো। এটার মধ্যবিন্দু কত হবে? 3/2 4/2, 3/2 4/2, 4/2, তার মানে 3/2 আর একটা হচ্ছে 2, এটা হচ্ছে মধ্যবিন্দু, খণ্ডিতাংশের মধ্যবিন্দু। খণ্ডিতাংশের মধ্যবিন্দু কেমনে বের করবা? 3 কে 2 দিয়ে ভাগ, 4 কে 2 দিয়ে ভাগ, শেষ। এটা মধ্যবিন্দু 3/2 4/2। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দু এটা এখান থেকে লিখে দিলাম। দেন আরো তথ্য আছে না? x অক্ষ থেকে খণ্ডিত অংশ কত? 3 একক। y অক্ষ থেকে খণ্ডিত অংশ কত? 4 একক। x অক্ষ থেকে 3 একক, y অক্ষ থেকে 4 একক ছেদ করে। তাহলে লেখো x অক্ষ হতে, x অক্ষ একটা দিয়ে সব পড়ায় দিলাম, x অক্ষ হতে 3 একক, 3 একক, y অক্ষ হতে 4 একক ছেদ করে, 4 একক ছেদ করে, y অক্ষ থেকে 4 একক ছেদ করে, শেষ। মোটামুটি এই কনসেপ্টের যা কিছু ছিল আদি অন্ত সবকিছু আমাদের এখান থেকে পড়ে ফেলছি। দেন দেখো x ইকুয়াল 0, y ইকুয়াল 0, মানে এটা হলো মূল বিন্দু এবং এত রেখাটি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল কত? ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এই যে দেখো x প্লাস y ইকুয়াল টু হচ্ছে কত? 2। তাহলে আমি কি করতে পারি? ক্ষেত্রফল বাইর করব কেমনে? এই যে সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab, 2ab ইকুয়াল টু কত আসতেছে? দেখো 2 বর্গ একক, 2 বর্গ একক, 2 বর্গ একক। হ্যাঁ, 2 বর্গ একক। ক্ষেত্রফল কত আসতেছে? দেখো 2 বর্গ একক। কেমনে? এই যে সি স্কোয়ার ax প্লাস by প্লাস সি অথবা ইকুয়াল সি, তাহলে ক্ষেত্রফল কত হবে? সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এটা আমাদের হচ্ছে একটা ফর্মুলা আকারে আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো, অথবা ভাই দরকার নাই তো, অথবা তুমি এইটারে সাজায় ফেলো x/2 প্লাস y/2, এই যে x/2 প্লাস y/2 এইভাবে সাজায় ফেলো ইকুয়াল টু 1। দেন 2 দুগুণে 4, 4 কে 2 দিয়ে ভাগ করে দিব, শেষ। এটাই ক্ষেত্রফল। তাহলে দেখো ক্ষেত্রফল খণ্ডিতাংশের দৈর্ঘ্য কেমনে? রুট ওভার 2 স্কোয়ার, 2 স্কোয়ার, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। পারবা, এগুলা পারবা, এগুলো আর প্যারা হবে না, নেক্সট দেখো একটা সরল রেখা 3 5 বিন্দু দিয়ে যায়, তাহলে 3 5 বিন্দু দিয়ে সিদ্ধ হবে, আমি বাকি প্রশ্ন পড়বো না। একটা সরল রেখা, ওই সরল রেখার সমীকরণ বাইর করো।
এ একটা সরল রেখা এত বিন্দু দিয়ে যায়, এত বিন্দু দিয়ে যায়, ওই রেখার সমীকরণ বাইর করো। তাহলে 3-5 দিয়ে সিদ্ধ হয় যেটা, ওইটাই অ্যান্সার। দেখো 3-5 দিয়ে সিদ্ধ হয় কোনটা, 3-5 দিয়ে সিদ্ধ হয় কোনটা, 3-5 দিয়ে নাম্বার সিদ্ধ হচ্ছে, 3-5 দিয়ে দেখো আমাদের সিও সিদ্ধ হচ্ছে, সিও সিদ্ধ হচ্ছে। তাহলে ঝামেলা আছে, ঝামেলা আছে। 3-5 বসাইলে এও সিদ্ধ হচ্ছে, দেখো সিও সিদ্ধ হচ্ছে, সিও সিদ্ধ হচ্ছে, তাহলে আমাদের ঝামেলা আছে। তাহলে আমরা কি করব, বলছে বিপরীত চিহ্ন বিশিষ্ট ছেদ করে, বিপরীত চিহ্ন বিশিষ্ট ছেদ করলে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ ছেদ করে। তাহলে এই ধরনের রেখা কেমন হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ, x মাইনাস ওয়াই ইকুয়াল কিছু একটা, x মাইনাস ওয়াই ইকুয়াল কিছু একটা। তাহলে এই যে দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল কিছু একটা বলতে কত, x থেকে ওয়াই বাদ দাও, তাহলে -2, এই যে x থেকে y বাদ দাও, এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, তাহলে এটা হচ্ছে 3 থেকে 5 বাদ দিলে -2, সবগুলাকে এক পাশে নিয়ে আসো, তাহলে x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0, x মাইনাস ওয়াই ইকুয়াল কিছু একটা, সমান চিহ্ন, সরি বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান অংশ, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল কিছু একটা, এই যে সমান মান বিপরীত চিহ্ন, x মাইনাস ওয়াই ইকুয়াল কিছু একটা, x মাইনাস ওয়াই, এ বলতে এখানে কিছু না, এ বলতে কিছু না, এখানে যা এ তুমি না দিয়ে তুমি বি দিতে পারো, এখানে তুমি x দিতে পারো, এটা কোনো ফ্যাক্ট না, এখানে তুমি ডি দিতে পারো, মানে এটা একটা প্রতীকী অর্থ আর কি। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল কিছু একটা, কত হবে, এই যে এই দুইটা, x থেকে y বাদ দিতে হবে, y থেকে x বাদ দিবা না, x থেকে y বাদ দিতে হবে, এটা x এর ভ্যালু, এটা y এর ভ্যালু, -2, দেন এটা এই পাশে নিয়ে আসো, তাহলে অ্যানসার কত, এ নাম্বার, অ্যানসার কত, এ নাম্বার। নেক্সট প্রশ্নটা দেখো, একটা সরল রেখা 1-2 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় থেকে সমমানের অংশ ছেদ করে, সমমানের সমান অংশ বিশিষ্ট এটা ছেদ করতেছে। তাহলে সমমান এবং সমান অংশ যদি বলে, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল কিছু একটা, তাহলে এইটা দুইটা যোগ করে দাও, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল কত হবে, 3 হবে, তাহলে এক পাশে নিয়ে আসো, x প্লাস ওয়াই -3 হবে ইকুয়াল টু 0, অথবা বিন্দু দিয়ে সিদ্ধ করবা, এই যে দেখো x প্লাস ওয়াই ইকুয়াল কি হবে, কিছু একটা, x প্লাস ওয়াই -3, এই পাশে আসলে -3 ইকুয়াল টু 0, এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। এরপরে দেখো একটা সরল রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী, এই যে ইসলামিক ইউনিভার্সিটিতে 19-এ আসছে, মধ্যবর্তী অংশ 2-3, তাহলে দেখো একটা সরল রেখার খেয়াল করো, একটা সরল রেখার হচ্ছে মধ্যবর্তী খণ্ডিতাংশ, একটা সরল রেখার মধ্যবর্তী খণ্ডিত যে অংশটাই, যে মধ্যবর্তী খণ্ডিতাংশ, এটা দেওয়া আছে আমাদের কত, 2-3, এইটা দেওয়া আছে 2-3, তাহলে আমি এখান থেকে বলতে পারি না ভাই a/2 এর ভ্যালু দেওয়া আছে 2 এবং b/2 এর ভ্যালু দেওয়া আছে 3, মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু কত, এই যে দেখো খণ্ডিত মধ্যবর্তী অংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, যে এইটা, ঠিক আছে, এটা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে 2-3, তাহলে 2-3 যদি এইটা হয়, তাহলে দেখো আমাদের এখানে 2 এবং 3, a/2 এর ভ্যালু 2, b/2 এর ভ্যালু 3, তাহলে a এর ভ্যালু এখান থেকে কত, a এর ভ্যালু 4 আর b এর ভ্যালু এখান থেকে কত, 6, তাহলে রেখা কি হবে, রেখা হবে x/4 প্লাস y/6 ইকুয়াল টু 1, তাহলে এই যে দেখো লসাগু করে দাও, 12 নিয়ে নাও, 12 নেও, তাহলে দেখো 3x প্লাস 2y ইকুয়াল টু 1, বা দেখো আমাদের 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল 0, এইটা হচ্ছে আমাদের রেখা, এইটা হচ্ছে আমাদের কি বলতো রেখা, ধুম করে বের করে ফেলতে পারবা, ধুম করে বের করে ফেলতে পারবা, ধুম করে বের করে ফেলতে পারবা, ঠিক আছে, ধুম করে বের করে ফেলতে পারবা। ওকে, তাইলে মোটামুটি হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল 12, 3x প্লাস 2y ইকুয়াল 12, ঠিক আছে। তাহলে হ্যাঁ আরেকবার বলেন, আরেকবার বলতেছি, দেখো একটা সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 2-3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এই যে মধ্যবিন্দুর খণ্ডিতাংশের মধ্যবিন্দু আর কি, ঠিক আছে, খণ্ডিতাংশের মধ্যবিন্দু হচ্ছে 2-3, সরল রেখার সমীকরণ কত, তাহলে এইটা যদি 2-3 হয়, এটা a/2 এর ভ্যালু 2 এবং b/2, মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু কত, এই যে মাত্রই তো দেখাইলাম, দেখো এই যে a/2 এবং b/2, এটা হচ্ছে মধ্যবিন্দু মানে এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, মধ্যবিন্দু হচ্ছে অর্ধেক একদম দুই পাশ, ঠিক আছে। এখন দেখো এখানে যে প্রশ্নটা দিছে, তাহলে x এর ভ্যালু কত, a/2 এর ভ্যালু হচ্ছে 2, a এর ভ্যালু 4, b/2 এর ভ্যালু 3, b এর ভ্যালু 6, তাহলে রেখা কি রকম হবে, x/a y/b = 1, এটাই রেখা, x/a y/b = 1, এটাই রেখা। দেন দেখো আমরা এটা সাস্টে আসছে, যে গতকালকে বলছিলাম যে সাস্ট 25-26-এ একটা প্রশ্নই আসছে, একটু কনসেপচুয়াল প্রশ্ন দেখে ভয় পাবা না দয়া করে, এগুলা প্রশ্ন দেখে ভয় পাওয়া যাবে না। দেখো দুই বিন্দুগামী একটা রেখা বাইর করতে পারবা, এই রেখাটা বাইর করো আগে, ওগুলা পরে। দুই বিন্দুগামী একটা রেখা
এত রেখা দুইটার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সমান, ওয়াই অক্ষের, তাহলে এই রেখার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত? দেখো এম, এম মাইনাস ওয়ান, তাহলে এটারে এম মাইনাস ওয়ান এক্স, এটারে যদি ভাগ করো তাহলে দেখো তো এই রেখাটা কেমন আসে। এটারে সাজায় ফেলো, এই যে দেখো এক্স বাই এম মাইনাস ওয়ান, ঠিক আছে, প্লাস ওয়াই ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এক। দেখো তো রেখাটারে সাজানো যায় না? এই যে এম দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিছি, তাহলে এই এক্স এর সহগটাকে আবার নিচে নামায় দিছি, এক্স এর কোন সহগ থাকলে নিচে নামায় দিছি, তাহলে দেখো এক্স বাই এম ওয়াই বাই এম, এক্স এর সহগটাকে নিচে নামায় দিছি, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত? এম। এখন এই সমীকরণটা বাইর করো ভাই, দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি? ওয়াই মাইনাস, দেখো দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে এক্স মাইনাস এক্স ওয়ান কোনটা? এটা, ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু কত? 0 ইকুয়াল, দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর ভ্যালু কত? এই যে 2, দেন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই যে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান, এই যে এটা এক্স ওয়ান, এটা এক্স টু, এটা এক্স ওয়ান, এটা এক্স টু, তাহলে এক্স ওয়ান মাইনাস, সূত্র কি? এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, এরকম হ্যাঁ, দেন ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এটা হচ্ছে দুই বিন্দুগামী, শুরুতেই বলে দিছি। দেন দেখো তো আড়াআড়ি গুণ করো, তো আড়াআড়ি গুণ করো, 2 দিয়ে গুণ করো, 2x, তারপরে মাইনাস nx মাইনাস 4 প্লাস 2n ইকুয়াল টু 2y মাইনাস 4, দেখো রেখাটা সাজাও, এই যে মাইনাস ফোর কাটটা দাও, দেন সব এক পাশে নিয়ে আসো, কনস্ট্যান্টটাকে ওই পাশে নাও, তাহলে এইখানে দেখো 2x মাইনাস nx, তাহলে 2 মাইনাস n কমন যায় এখানে, তাহলে 2 মাইনাস n কমন যায়, দেখো 2 মাইনাস n কমন যায়, 2 মাইনাস n ইন্টু এক্স, ওয়াইটাকে বামে আনো, তাহলে 2y ইকুয়াল টু মাইনাস 2n, তাহলে এইটারে যদি এক্স বাই এ ওয়াই বাই বি আকারে সাজাইতে চাও তাহলে এই মাইনাস 2n দিয়ে ভাগ করতে হবে, তাহলে সুতরাং মাইনাস 2n দিয়ে যদি ভাগ করো এক্স বাই, দেখো মাইনাস 2n দিয়ে ভাগ করো, তাহলে এই যে 2 মাইনাস n ডিভাইডেড বাই মাইনাস 2n, এইখানে মাইনাস 2n দিয়ে ভাগ করলে মাইনাস এমএনএস এ প্লাস হয়ে যাবে, ওয়াই বাই n হবে ইকুয়াল টু 1। এখন বলছে এইটার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আর এটার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সমান, এটার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত? n, এটার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত? m, তাহলে m সমান n, এই যে এটা প্রশ্ন দেখে ঘাবড়ানো যাবে না, হ্যাঁ। এখন কিছু পোলাপান পরীক্ষার হলে এগুলা ধরতে পারবে না, বেসিকের স্ট্রং করতে হবে ভাই, পরীক্ষার হলে তুমি প্রশ্ন দেখে ঘাবড়াবা না। একটা দুই বিন্দুগামী রেখা, এই রেখাটা আমি ধুম করে বের করে ফেলছি, এটা এই রেখা, দেন এইটার যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আর এই রেখার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সমান, ভাই এটা কেমনে করলেন? এটা আরেকবার বুঝাবেন? দেখো তো এক্স এর, আমি এক্স বাই এ ওয়াই বাই বি আকৃতিতে আনার জন্য এই পাশে যে কনস্ট্যান্টটা থাকবে, কনস্ট্যান্ট দিয়ে ভাগ করে দিব, তাহলে এম দিয়ে যদি আমি এখানে ভাগ করি তাহলে এক্স বাই এম প্লাস ওয়াই বাই এম ইকুয়াল টু 1, ভাই এই যে এই এক্স এর সহগটাকে জাস্ট নিচে নামায় দিছি, এটা আবার এখানে উপরে চলে আসতে পারে, তাহলে এইখানে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বলছে, ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সমান, এই যে দেখো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ দুইটা, এই রেখার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ আর এই রেখার ওয়াই অক্ষের খণ্ডিতাংশ সমান, তাহলে আমার এইখানে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত? m। আর এই রেখাটা তো দেওয়া নাই, দুই বিন্দুগামী রেখাটা বাইর করে ফেলতে হয়েছে আমাকে, কিভাবে? x মাইনাস এক্স ওয়ান, এই যে x মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, এই যে এটা x2, দেন y মাইনাস ওয়াই ওয়ান, এই যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, দেন আমি আর গুণ করে রেখাটা বের করছি। এখন এইটুকু x এইটুকু y, তাহলে এই পাশে 1 আনতে হবে, মাইনাস 2n দিয়ে ভাগ করে দাও, মাইনাস 2n দিয়ে ভাগ করে দিছি, দেখো এই যে x এর সহগটাকে নিচে নামায় দিছি, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু ভুল হয়েছে, দেখো মাইনাস 2n এখানে আসবে, এই যে x এর সহগটা নিচে চলে আসবে, 2 মাইনাস n, এটা একটু নিচে চলে আসবে, দেন দেখো এখানে মাইনাস এ কত? প্লাস, দেন 2 কাটা y বাই n, তাহলে এই যে দেখো এইখানে y এর খণ্ডিতাংশ n আর এখানে হচ্ছে y এর খণ্ডিতাংশ, আমার তো x এর পার্টটা দরকার নাই ভাই, আমার y দরকার, আমার বলছে y এর খণ্ডিতাংশ সমান, তাহলে n আম, বুঝছো? ডান, তাহলে এইটা হচ্ছে ষষ্ঠে আসছে। নেক্সট দেখো, এত রেখাটির অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে এত রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক চাইছে, তাহলে দেখো সাজায় ফেলো, x প্লাস 2y ইকুয়াল টু -7 দিয়ে ভাগ করতে হবে, তাহলে x বাই -7 প্লাস y বাই -7/2, এই যে এক্স ওয়াই এর সহগটাকে নিচে নামায় দিছি, y বাই -7/2 ইকুয়াল টু 1। সুতরাং মধ্যবিন্দু স্থানাঙ্ক, খণ্ডিতাংশের মধ্যবিন্দু, ঠিক আছে, শুধু মধ্যবিন্দু না, খণ্ডিতাংশের
মধ্যবিন্দু, খণ্ডিতাংশের মধ্যবিন্দু কত হবে? এটারে 2 দিয়ে ভাগ, -7/2, আরেকটা হচ্ছে -7/4, -7/2 -7/4। দেখো এই যে জাস্ট হচ্ছে আমি এই -7 দিয়ে ভাগ করে দিছি, দেন এইটার মধ্যবিন্দু কি হবে? a/2 b/2, এইটারে 2 দিয়ে ভাগ, এইটারে 2 দিয়ে ভাগ, তাহলে দেখো -7/2 -7/4, এ নাম্বার। ভেরি গুড, এই তো পারতেছো। এখন দেখো কোন রেখাটি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে। প্রশ্ন দেখে ঘাবড়াবা না, আমি বুঝাই দেওয়ার আগে নিজেরা ট্রাই করো তো। এক্স অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করে মানে কি? x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আকারে সাজাবা, দেন এক্স এর নিচে 3 থাকবে, এরকম রেখা কোনটা? এটাই অ্যান্সার। সোজা কথা, এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করে মানে এক্স এর খণ্ডিতাংশ, এক্স এর নিচের অংশটা 3 থাকবে, এরকম রেখা কোনটা? দেখো এটাই অ্যান্সার। বলো, এটা একটু সবাই উত্তর করো, সবাই উত্তর করো সবাই। তাইলে দেখো তো, আমি হচ্ছে প্রথম রেখাটা সাজায় ফেলি। প্রথম রেখাটা দেখো 2x - y = 6, বা এই যে দেখো x/3 - y/6 = 1, এই যে x এর নিচে 3 আসতেছে, দেখো x অক্ষকে, তাহলে এই যে এই রেখাটা দেখো x অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করে, তাহলে आंसर কি? এ। আর কোনটা 3 একক দূরত্বে ছেদ করে? এটা 2 একক দূরত্বে ছেদ করে, এটা 2 একক দূরত্বে ছেদ করে, এটা 2 একক না, এটা 3/2 একক দূরত্বে ছেদ করে। মানে এই যে কনস্ট্যান্ট দিয়ে x এর সহগকে ভাগ করো, মানে কনস্ট্যান্টকে x এর সহগ দিয়ে ভাগ করো, কনস্ট্যান্টকে x এর সহগ দিয়ে ভাগ করো, কনস্ট্যান্টকে x এর সহগ দিয়ে ভাগ করো, তাহলেই বুঝে যাবা কোনটা 3 আসতেছে। কনস্ট্যান্ট ডিভাইডেড বাই হচ্ছে x এর সহগ, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই x এর সহগ, তাইলেই বুঝে যাবা। হ্যাঁ, তাইলেই বুঝে যাবা। তাইলে অ্যান্সার এ নাম্বার। দেখো একটা সরল রেখা x ও y অক্ষ দ্বারা খণ্ডিতাংশের ধনাত্মক, খণ্ডিত অংশদ্বয় ধনাত্মক এবং মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব সরল রেখাকে ঠিক সমদ্বিখণ্ডিত করে। লম্বের দৈর্ঘ্য 7 একক হইলে সরল রেখার সমীকরণ কি হবে? এটা আমাদের বইয়ের 23-24 প্রশ্ন। দেখো তাহলে এই প্রশ্নটাও একটা টাইপস আর কি করায় দেই, এটাও একটা টাইপস। দেখো ধরো তোমার এইখানে আমার একদম ঠিক সমদ্বিখণ্ডিত করছে, বলছে যে ঠিক একদম সমদ্বিখণ্ডিত করে। দেখো এই যে মূল বিন্দু থেকে আমাকে কি বলছে? সমদ্বিখণ্ডিত করে, অঙ্কিত লম্ব সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে, সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, এইখান থেকে এই যে এইটুকু, দেখো সমদ্বিখণ্ডিত যখন করবে তাহলে 90 ডিগ্রি কোণটাকে ঠিক 2 ভাগে ভাগ করলো না? দেখো তো এই পুরা কোণটা 90 ডিগ্রি, তাহলে 2 ভাগে ভাগ হয়ে এইটুকু 45 ডিগ্রি হয়ে গেল। যেহেতু কোণের মান দেওয়া নাই, দেওয়া থাকলে ওকে ছিল, বাট যেহেতু বলছে সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করতেছে, তাহলে কোণের মান 45 ডিগ্রি, কারণ 90 ডিগ্রিকে ঠিক 2 ভাগে ভাগ করলো। তাহলে এই যে x cos আলফা প্লাস y sin আলফা, সরল রেখার সমীকরণ বাইর করতে বলছে। এই যে দেখো বলছে সরল রেখার সমীকরণ কত, সরল রেখার সমীকরণ কত বলছে, সরল রেখার সমীকরণ কত? তাহলে sin আলফা ইকুয়াল টু কত হবে? লম্বের দৈর্ঘ্য p, লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 7। তাহলে এই যে দেখো x cos 45 মানে কি? x/√2, ঠিক আছে, x/√2। তাহলে আমি আরেকবার লিখি x cos 45 ডিগ্রি প্লাস y sin 45 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে কত? 7। তাহলে দেখো x/√2 প্লাস y/√2 ইকুয়াল টু 7, ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো √2 দিয়ে যদি লসাগু করে দাও, x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 7√2। এইটাই সরল রেখা, এইটাই সরল রেখা, এটাই সরল রেখা, এটাই সরল রেখা। পারবা না? আরেকবার বুঝাইতেছি, দেখো আরেকবার বুঝাইতেছি। বলছে যে মূলবিন্দু থেকে এই যে খণ্ডিতাংশ, এইটার একদম ঠিক মধ্যবিন্দুতে মানে সমদ্বিখণ্ডিত করে, একদম সমদ্বিখণ্ডিত করে, তার মানে একদম হচ্ছে 90 ডিগ্রি কোণটাকে 2 ভাগে ভাগ করে দিল 45, তাহলে কোণের ভ্যালু কত? 45। আর এই যে অঙ্কিত লম্বটা মূলবিন্দু থেকে খণ্ডিতাংশের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 7, ঠিক আছে, এই যে দেখো অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? 7। লম্বের দৈর্ঘ্য এই যে এইখান থেকে যে লম্বটা অঙ্কন করছো এটার দৈর্ঘ্য 7, তাইলে আমার এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য 7 দেওয়া আছে। x cos 45 y sin 45 ইকুয়াল টু হচ্ছে 7, এটাই, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। হ্যাঁ, দেন 45 মানে 1/√2, 45 মানে 1/√2, √2 লসাগু নিছি, x প্লাস y ইকুয়াল 7√2, শেষ, এই কনসেপ্ট শেষ। এখন আরেকটা কনসেপ্ট পড়াবো, এইটাও তুমি একদম ফুল স্টার করে রাখো। আমি বলছি আজকের ক্লাসে টোটাল 4টা কনসেপ্ট আছে, 4টা না আসলে মেইনলি 3টা। সমবিন্দু হয় 1 সেকেন্ডের ব্যাপার, এটা 1 মিনিট লাগবে সমবিন্দু পড়াইতে, কারণ সমবিন্দু হচ্ছে নির্ণায়কের ভ্যালু 0, নির্ণায়কের ভ্যালু 0, আর কিচ্ছু না। সমবিন্দু তেমন কোনো প্যারা খাবা না, প্যারা হচ্ছে এইটাও প্যারা খাবা না, এটাও একদম ইজি কনসেপ্ট। দেখো এইটা প্রচুর স্টার, মানে এটা অনেক বেশি আসে এই দূরত্ব নির্ণয়,
দূরত্ব নির্ণয়, যেগুলা ভালো করে স্টার দিয়ে দিচ্ছি এগুলা কিন্তু প্রচুর পড়তে হবে, এগুলা থেকে প্রশ্ন অনেক বেশি আসে। আমি দেখলাম মাওলানা ভাসানী ইসলামিক অনেকবার আসছে এখান থেকে প্রশ্ন। তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কেমনে বাইর করবা? দেখো আমি তোমাকে নরমালি বুঝাই, আগে নরমালি বুঝাই। দেখো 2 3 একটা বিন্দু, ধরো 3x প্লাস 4y প্লাস 12 ইকুয়াল টু 0, এই রেখার দূরত্ব বাইর করবা। একটা বিন্দু, এটা কিন্তু বৃত্ততে লাগবে, এই যে বৃত্তকে একটা স্পর্শ করে, তাহলে এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব একটা স্পর্শ করে একটা বৃত্তকে, তাহলে বৃত্তের কেন্দ্র ধরো 2 3, আর এটা ধরো রেখা 3x প্লাস 4y প্লাস হচ্ছে কত 12, এই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, বৃত্তকে স্পর্শ করার শর্ত পড়াবো বৃত্ততে। তাহলে এইটা আমি এখানে কিন্তু বৃত্তের কনসেপ্টে লাগবে। দেখো এখন এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কিভাবে বাইর করবা? এই যে x উপরে কি করবা, x এর জায়গায় 2 বসায় দিবা, তাহলে 3 গুণন 2, দেখো 3 গুণন 2, y এর জায়গায় 3 বসায় দিবা, 4 গুণন 3 প্লাস 12 রাইখা দাও। দূরত্ব ঋণাত্মক হয় না মডুলাস, দূরত্ব ঋণাত্মক হয় না মডুলাস। দেন নিচে হবে এই যে x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, শেষ। তাহলে এখানে 5 6 12 24, 6 আর 12 18, আর 12 12 24 আর 6 30, 30/5, তাহলে 30/5 ইকুয়াল টু কত 6। এইভাবে বাইর করতে হয়, ঠিক আছে? এইভাবে কি করতে হয়, বাইর করতে হয়, এইভাবে কি করতে হবে, বাইর করতে হবে। তাহলে দেখো আমি কি করছি, এই যে এই মানটা x এর জায়গায় বসাইছি, এই মানটা y এর জায়গায় বসাইছি, প্লাস 12 থাকলে প্লাস 12, মাইনাস 12 থাকলে মাইনাস 12, এটা কোনো ফ্যাক্ট না, রেখছি। নিচে এই যে এইখানে হইছে x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ, এটা হচ্ছে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, ঠিক আছে? একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। এখন দেখো যে x1 y1 বিন্দু থেকে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0 রেখার দূরত্ব কি করবা, এই যে x এর জায়গায় x1, এগুলা x1 বলতে কিছু নাই, ঠিক আছে? এগুলা ভুলে যাও, এগুলা মনে রাখার দরকার নাই। 0 0 বিন্দু থেকে, মূল বিন্দু থেকে যদি একটা রেখার দূরত্ব বাইর করতে বলে, দেখো তো x এর জায়গায় 0 বসাইলে, y এর জায়গায় 0 বসাইলে পুরাটা 0 হয়ে যাবে, উপরে থাকবে শুধু c, নিচে √a²b², উপরে থাকবে শুধু c, নিচে √a²b²। কারণ তুমি যদি x এর জায়গায় 0 বসাও এটা 0, y এর জায়গায় 0 বসাও 0, তাহলে উপরে থাকবে শুধু কনস্ট্যান্ট, আর নিচে কি হবে √a²b²। এটা হচ্ছে মূল বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। আর যদি বলে দুইটা সমান্তরাল রেখার দূরত্ব, দুইটা সমান্তরাল রেখা, একটা ax প্লাস by হইলে 100% আর একটা ax প্লাস by বানায় নিতে হবে। দুইটা সমান্তরাল রেখা অবশ্যই একই ফরম্যাটে থাকতে হবে। ধরো একটা 2x প্লাস 3y আর একটা 4x প্লাস 6y আছে, নেবার এবার তোমাকে উপরেরটাকে হয় 2 দিয়ে গুণ করতে হবে, নয় নিচেরটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উপরেরটারে 2 দিয়ে গুণ করে 4x প্লাস 6y বানায় নিবা, দেন অঙ্ক করবা, তাইলে সমান্তরাল হইলো। এখন সমান্তরাল হইলো, এইখানে এইটুকু তোমাকে সিমিলার করে নিতে হবে। এখন দুইটা সমান্তরাল রেখার দূরত্ব হচ্ছে শুধু দুইটার কনস্ট্যান্টের পার্থক্য, নিচে a²b², স্কয়ার কোনটা, x এর সহগ, b কোনটা, y এর সহগ, ঠিক আছে? তাহলে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কেমনে বাইর করবা? দুইটার কনস্ট্যান্ট পার্থক্য, নিচে হচ্ছে √a²b², কনস্ট্যান্টের পার্থক্য, নিচে হচ্ছে √b²। এখন দেখো এই উল্টাপাল্টা কমেন্ট করো না ভাই, দুপুরের বেলার ক্লাস এমনিই মনোযোগ রাখা যায় না, তারপরেও যদি তোমরা কমেন্ট করো, আমি আরো ঘুম থেকে উঠে ক্লাস শুরু করছি, আমার তো আরো এনার্জি নাই, খায়ও নাই দুপুরে, তো তোমরা অনেকে না খায় ক্লাসে বসছো, সুতরাং মনোযোগ এমনিই কম থাকবে, একটু মনোযোগ দিয়ে করো। দেখো তাহলে এখান থেকে হচ্ছে একটা এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, বের করো তো, সবাই বের করো। এই যে 5 এর জায়গায় বসাবা 4, x এর জায়গায় 4 প্লাস y এর জায়গায় বসাবা কত 12 ইন্টু মাইনাস টু, আর এই যে 3টাকে বামে আনলে -3 হবে, -3। তাহলে এইটারে ভাগ করবা কত দিয়ে, 5² √5² প্লাস 12²। তো 5 আর 12 বর্গের সমষ্টির বর্গমূল কত, 13 হবে। দেন ঋণাত্মক হয় না, মডুলাস। তাহলে দেখো 20 আর 12 দোকানে 24, -24 -3 -25 থেকে এখানে যদি 20 যায় তাহলে 5 থাকে, উপরে 5 নিচে 13, তাহলে 5/13। তাহলে অ্যান্সার কত আসতেছে দেখো, এই কি ব্যাপার, এখানে হচ্ছে 12 দোকানে 24 -24, আরে 5 কেন হবে, 7/13। আমি তো উল্টাপাল্টা করতেছি, 24, এই যে দেখো 20 -24 -3, তাহলে কত থাকলো -7, কিন্তু দূরত্ব তো আর মাইনাস হবে না, মাইনাস তো চলে যাবে, 7/13।
7/13 ডি নাম্বার, ঠিক আছে 7/13 7/13 7/13, ভেরি গুড। নেক্সট দেখো, এই যে এটা গুচ্ছতে 23-24 আসছে, মূল বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব কেমনে বের করবা? উপরে কনস্ট্যান্ট কত 10, কনস্ট্যান্টকে বামে আনলে -10, ওই মাইনাস নেওয়া না নেওয়া একই কথা, কারণ এখানে মূল বিন্দু আমাদের হচ্ছে, আচ্ছা মাইনাস দিয়ে দিলাম, -10, নিচে হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার, দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ারের রুট ওভার, দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার, তাহলে 5 দিয়ে 10কে ভাগ করলে কত আসবে? 2 আসবে, 2 আসবে। এটা মূল বিন্দু থেকে দূরত্ব। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বাইর করতে বললে উপরে শুধু কনস্ট্যান্টটাকে রাখবা, কারণ এক্স এর জায়গায় 0 বসাইলে 0, ওয়াই এর জায়গায় 0 বসাইলে 0। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বাইর করতে বললে উপরে শুধু কনস্ট্যান্ট, নিচে স্কোয়ার বি স্কোয়ারের বর্গমূল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বর্গমূল। এটা হচ্ছে আমাদের ট্রিক্স আর কি, ইজি। দেন দেখো দুইটা সমান্তরাল রেখার লম্ব দূরত্ব, দেখো তো দুইটা রেখা এক পাশে সাজায় ফেলো, x - y + 4 = 0, এক পাশে সাজাও x - y + 4, আর এইটাকে সাজাও, দেখো এটা হচ্ছে তাইলে আমাদের কত, x - y = 0। দেখো দুইটা রেখা সাজাইলাম, দুইটা রেখা সাজাইলাম, দেখো একটা হচ্ছে x - y + 4 = 0, আর একটা x - y, ওয়াইটাকে ওই পাশে নাও, = 0। এই যে দেখো এইটুকু সমান, এই যে দেখো এইটুকু হচ্ছে সমান, এইটুকু হচ্ছে সমান, দেন আমাদের এইটুকু কিন্তু সিমিলার থাকবে, সিমিলার, ঠিক আছে। তাইলে আমাদের দূরত্ব কত হবে, ডিসটেন্স কত হবে বলো, c1 - c2, এইটার কনস্ট্যান্ট 4, এইটার কনস্ট্যান্ট 0, ডিভাইডেড বাই √a স্কয়ার বি স্কয়ার, এখানে a কত 1, b কত -1, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে √2, 4 কে √2 দিয়ে ভাগ করো, 4 কে √2 দিয়ে ভাগ করলে 2√2 আসে, 2√2, এটা অ্যান্সার। 4 কে √2 দিয়ে ভাগ করলে 2√2 অ্যান্সার। হ্যাঁ, তাহলে 4 কে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, √2 দিয়ে ভাগ করতে হবে। ওই যে অনেকে অ্যান্সার 2 দিতেছো, যারা 2 দিতেছো, খাদিজা খাতুন খাদিজা, হ্যাঁ মেঙ্গু পিপল হওয়া যাবে না, খাদিজা খাতুন খাজুজা মেঙ্গু পিপল হওয়া যাবে না। এই যে দেখলাম যে টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউব প্রশ্ন দিছি, তো টি স্কয়ার প্রপোর্শনাল টু আর কিউবের এখানে সঠিক নয়, সঠিক নয়। আমি নিজেও মেঙ্গু পিপল হয়ে গেছি, এই যে বললাম 9 খেয়াল থাকে না, আমি নিজেও দেখবা পর্যায়বৃত্ত গতি, যারা পর্যায়বৃত্ত গতি ক্লাস করছো একদম লাস্টের একটা স্লাইডে দেখবা 9 আমি খেয়াল করে নেই, কোনটি সঠিক এই আলোকে দাগায় দিয়েছি, স্লাইডটা ভুল করছি, মানে প্রশ্নে বলা সঠিক নয় আমি খেয়াল করে নেই সিট, এই যে মাঝে মাঝে ম্যাঙ্গো পিপল হয়ে যায়, তো এটাও অপশনে 9 ছিল। তো অনেকে দেখি ডিসকাশন গ্রুপে দিচ্ছে ভাই এটা কি ভুল আছে, না ভুল নাই, এটা আসলে 9 খেয়াল থাকে না অনেক সময়। হ্যাঁ, তো ম্যাঙ্গো পিপল আমরা হয়ে যাই, আমরা নিজেরাই ম্যাঙ্গো পিপল হয়ে যায় আসলে। দেখো এই যে এইটা আমাদের রাজশাহী 25-26 চলে আসছে, তোমরা অনেকেই পরীক্ষা দিছো, এটা পাইছো। রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, দেখো তো দুইটা রেখাকে একটু চেহারা কি মিল আছে, নাই, একটা আছে দেখো 6x - 8y - 17 = 0, এই যে এই রেখাটা, তাহলে এই রেখাটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাইলেই তো হচ্ছে 6x, অথবা তুমি এটারে 2 দিয়ে ভাগ করো, বাট 2 দিয়ে ভাগ করলে ক্যালকুলেশন কঠিন হবে, সব সময় 2 দিয়ে গুণ করবা, তাহলে 2 দিয়ে গুণ করো 6x + 8y, এখানে প্লাস হবে 6x + 8y, তাহলে আমাদের -7 = কত আসতেছে 0, = 0। আর 6 আর 8 এর বর্গ কত, দেখো তো √6² + 8 স্কয়ার কত হবে, 10 হবে। আর আমাদের হচ্ছে √4² + 3 স্কয়ার কত হবে, 5 হবে, 5 হবে। √12² + 5 স্কয়ার কত হবে, 13 হবে। এগুলা তো আমরা মোটামুটি জানি, এগুলা তো মোটামুটি আমাদের জানা আছে, তাই না? এখন দেখো তাহলে ইজি হয়ে গেল না, তাহলে দুইটা সমান্তরাল রেখার দূরত্ব, -17 থেকে 7 বাদ দিলে কত থাকে, 10 থাকে, উপরে 10, মাইনাস টাইনাস নেওয়ার দরকার নাই, দূরত্ব ঋণাত্মক হবে না, মাইনাস থাকলেও অ্যান্সার হবে না। তাহলে 17 থেকে 7 বাদ দিলে, কারণ -17, দেখো -17 - -7, তার মানে 17 + 7, -17 + 7, -17 + 7 = -10। তো -10 কে আমি কি করব, 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে ভাগ করব, সোজা কথা, আমার এখন দরকার নাই এখানে। তাহলে -10 / 10 = 1 হবে অ্যান্সার, 1। তাহলে অ্যান্সার কত, বি নাম্বার, অ্যান্সার কত, বি নাম্বার। হ্যাঁ, এইভাবে সহজভাবে করবা, সহজভাবে করবা। যদি দেখো যে এই যে এইটুকু আর এইটুকু সমান নাই, যেহেতু এখানে ভগ্নাংশ আছে, 2 দিয়ে গুণ করলে এই 2টা কাটা চলে যাচ্ছে, সহজ হয়ে যাচ্ছে, তো আমি কেন ভাগ করতে যাব, তাহলে আমি এটাতে 2 দিয়ে গুণ করে দিব, 6x + 8y - 7 হয়ে গেল, আর এটা 6x + 8y - 17, দেন ইজি। দেন এটা দেখো তো, এটা মধ্যবর্তী দূরত্ব কত, এটা দেখো সাজায় দেওয়া আছে, একবারে সাজায় দেওয়া আছে। তাহলে 12 থেকে 3 বাদ দিলে 9, দেখো 12 - 3,
সবগুলাকে এক পাশে রাখতে হবে। দেন 12 - 3 আর 4 আর 3 থাকলেই 5 হবে। 4 আর 3 4 স্কয়ার 5 স্কয়ার, এই যে √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ভাই এনে তো -3 আছে, আরে বেটা -3 রে বর্গ করলেও তো 9 হয়, তো ওই মাইনাস মাইনাস টাইনাস নাই, এখানে বর্গ করলে সব প্লাস হয়ে যায়। ইকুয়াল টু কত 5, ইকুয়াল টু কত 5, তাহলে 5 দিয়ে ভাগ করো, তাহলে আমাদের 9/5, 9/5, ঠিক আছে 9/5, তাহলে অ্যান্সার কত 9/5। এটা অনেকবার আসছে, অনেকবার অনেকবার, হ্যাঁ অনেকবার অনেকবার। এইখান থেকে দেখো তুমি আবার যোগ করিও না, দুইটার কিন্তু পার্থক্য। 24 দিয়ে দিবা, এখানে 24 নাই যদি অপশনে, 24 এখানে যদি অপশনে নাই, তাহলে অনেকে এটা আবার যোগ করে ফেলো না। 17 আর 7 দুইটা একই চিহ্ন আছে, একই চিহ্ন থাকলে দুইটা থেকে বাদ হয়ে যাবে, একই চিহ্নের থাকলেই বুঝা যাবে যে বাদ হয়ে যাবে। দেখো এই যে একই চিহ্ন 12 আর 3, তাহলে বাদ দিলে কত হবে 9, দেন 9 / কত 5। পরেরটা দেখো যে এর কোন মানের জন্য গতবার সাস্টে ছিল, এই যে দেখো গতবার সাস্টে একদম সিএসসি যে ইউনিটে ছিল, এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1:1 হইলে কত একক হবে। ভাই আমি অঙ্ক করবই না, অঙ্ক করার কোনো দরকারই নাই এখানে। ভাই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব তখনই বাইর করতে পারবা যখন দুইটা রেখা সমান্তরাল, যখন দুইটা রেখা সমান্তরাল তখন দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বাইর করতে পারবা, ঠিক আছে। তাহলে এই রেখার সমান্তরাল এটা যদি হয়, তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে 6x, -4 কে 2 দিয়ে গুণ করলে এর ভ্যালু কত আসবে 8 আসবে। আমি এইটা বুঝে গেছি যে এইটার সমান্তরাল এটা যদি হয়, তাহলে এই x কে 2 দিয়ে গুণ করা আছে 6x, তাহলে -4y কে 2 দিয়ে গুণ করলে -8y, তাহলে 100% -8 হবে এর ভ্যালু, 100% 8 হবে। এখানে অঙ্ক করার কোনো দরকার নেই, আমার দূরত্ব টেস্ট করার দরকার নেই। এখন তুমি দূরত্ব বাইর করে টেস্ট করে দেখো 1.1 আসবে, দূরত্ব বাইর করে টেস্ট করে দেখো 1.1 আসবে, 1.1 আসবে, ঠিক আছে। তাহলে এই হইলো আমাদের ফ্যাক্ট, এই হইলো আমাদের ফ্যাক্ট, এই হইলো আমাদের ফ্যাক্ট। এই যে দেখো আমি তোমাকে দেখাই, একটা হচ্ছে তাহলে প্রথমটারে 2 দিয়ে গুণ করো 6x - 4y, 4y + 4 = 0, আরেকটা হচ্ছে 8y, 8y, আরেকটা হচ্ছে 6x - 8y, তারপর হচ্ছে -7 = 0। দেখো বিপরীত চিহ্ন আছে, তাহলে 7 আর 4 কত হয় 11, 11 / 10, এই যে 6 আর 8 থাকলে 10, তাহলে দেখো উপরে 4 + 7 / 10 = এই যে দেখো 1.1, দূরত্ব 1.1 এটা দেওয়া আছে, শুধু আমাকে বলছে এর ভ্যালু কত হবে, অবশ্যই এর ভ্যালু 8 হবে, ঠিক আছে। নেক্সট দেখো সি এর কোন মানের জন্য এই দুইটা রেখাদ্বয় মূলবিন্দু থেকে সমদূরবর্তী হবে, বলছে সি এর কোন মানের জন্য এই রেখা এবং এই রেখা মূলবিন্দু থেকে সমদূরবর্তী হবে। আরে বেটা এটা মূলবিন্দু থেকে দূরত্ব কত কনস্ট্যান্ট, মূলবিন্দু থেকে দূরত্ব কনস্ট্যান্ট / √/² 5, মূলবিন্দু থেকে এটার দূরত্ব কত c/5, মূলবিন্দু থেকে ওইটার দূরত্ব কত 2 কনস্ট্যান্ট / √/² 12 5 থাকলে কত হয় 13 হয়, এই যে 4 আর 3 থাকলে 5 হয়, 12 আর 5 থাকলে 13 হয়। ভাই উপরে কি করলেন, মূলবিন্দু থেকে দুইটা সমান দূরে, মানে এইটা যদি 0 0 বিন্দু হয়, দেখো এইটা যদি মূলবিন্দু হয়, মূলবিন্দু থেকে এই রেখাটা যত দূরে, মূলবিন্দু থেকে আরেকটা রেখা দিছে, দুইটা রেখা সমান দূরবর্তী, একদম সমান দূরবর্তী, ঠিক আছে সমান দূরবর্তী। তো সমদূরবর্তী যদি হয় তাহলে আমি ধরে নিছি যে মূলবিন্দু মানে 0 0 বিন্দু থেকে এটার দূরত্ব কি শুধু কনস্ট্যান্ট /² এটার দূরত্ব কি শুধু কনস্ট্যান্ট /²। তাহলে দেখো এখন আমি অঙ্ক করে ফেলি, 13c আর এখানে হচ্ছে দেখো 13c = 10c, তারপরে 3 দুগুণে 6 5 6 30, 30, তাহলে সি এর ভ্যালু কত আসতেছে 10 আসতেছে, সি এর ভ্যালু কত আসতেছে 10 আসতেছে। যদি দুইটা অ্যান্সার থাকে, যদি দুইটি অ্যান্সার মানে দুইটি অ্যান্সার থাকলে একবার প্লাস মাইনাস নিয়ে করবে, একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে করবে, ঠিক আছে। যদি দেখো যে দুইটা অ্যান্সার আছে, তাহলে তুমি লিখবা যে এইটা ইকুয়াল +- এইটা, তখন একবার প্লাস নিয়ে করবে একবার মাইনাস নিয়ে করবে। সাধারণত দুইটা অ্যান্সার থাকে না, যদি থাকে তাহলে এত ইকুয়াল +- এত, +- ওই যে মডুলাস তুলে দিছো, তো সেই ক্ষেত্রে +- নিয়ে করবা, যদিও +- দুইটা অ্যান্সার থাকে না। পারবা? ডান, এই কনসেপ্ট শেষ। তাহলে আমাদের দুইটা কনসেপ্ট শেষ হয়ে গেল বড় বড়। আমাদের এই যে 3 নাম্বার বড় কনসেপ্ট কোণ নির্ণয়, বড় না এটা, এত বড় না, এটা বুঝতে পারলে ইজি, এটার একটা ফর্মুলা, এটাতে অনেকগুলা ফর্মুলা না, শুধু একটা ফর্মুলা, সিম্পল ফর্মুলা। এইটা আর একটা 3 নাম্বার কনসেপ্ট, এটা পড়াইলেই বুঝা যাবে যে ক্লাসে তোমার যা আসার মতো প্রশ্ন তুমি পাইরে গেছো। বাকি যা পড়াবো এটা বোনাস, ওইটা একটু টুকটাক শিখে রাখতে হবে। মানে বাই চান্স যদি ওইখান থেকে প্রশ্ন আসে, বাই এনি চান্স যদি আসে,
বাকিগুলা থেকে শুধু সমবিন্দুটা থেকে আসবে, আর বাকিগুলা যেগুলো আছে ওগুলা থেকে প্রশ্ন আসতেছে না 2-3 বছর দিকে, যদি বাই চান্স আসে সেই জন্য পরে রাখবো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের দুইটা দেখো দুইটা। ওকে ওকে, প্লাস মাইনাস নিয়ে করবে। দেখো এইটা হচ্ছে y ইকুয়াল m1x প্লাস c1, y ইকুয়াল টু m2x প্লাস c2। এই যে একটা ঢাল m1, একটা ঢাল m2, তো দুইটা রেখার ঢাল, তুমি এইটা কিন্তু গতকালকে বলে দিছি, যদি ডাল দ্বয় সমান হয় m1 ইকুয়াল টু m2 হলে রেখা দ্বয় সমান্তরাল, রেখা দ্বয় সমান্তরাল। ঠিক আছে, রেখা সমান্তরাল, রেখা দ্বয় সমান্তরাল, রেখা দ্বয় সমান্তরাল। তাহলে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। সমান্তরাল হইলে কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। 0 ডিগ্রি। এন তো আর দিকটা ফ্যাক্ট করতেছে না, ভেক্টরের মতো তো আর দিকটা ফ্যাক্ট করতেছে না। তাহলে m2 m1 দুইটা রেখা যদি ঢাল দ্বয় সমান হয় তাহলে এটা কি হবে? সমান্তরাল হবে। আর যদি দেখো যে দুইটা রেখার ঢালের গুণফল, দুইটা রেখার ঢালের গুণফল -1 হলে রেখা দ্বয় লম্ব হবে। রেখা দ্বয় লম্ব মানে পরস্পরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে একটু লিখে রাখো। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সরাসরি প্রশ্ন দিয়ে দেয়, সরাসরি প্রশ্ন দিয়ে দেয়। হ্যাঁ, জাতীয় কবিতা আসছে, দুইটা রেখা ডাল বের করবা, যদি ডাল দেখো সমান, মধ্যবর্তী কোণ বাইর করবা না 0 ডিগ্রি। ডাল দ্বয়ের গুণফল যদি দেখো -1 তাহলে 90 ডিগ্রি। আর কোণ বাইর করবা কেমনে? tan θ ইকুয়াল প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। সূক্ষ্ম কোণ বললে প্লাস নিয়ে, আর হচ্ছে সূক্ষ্ম কোণ বললে প্লাস আসবে, প্লাস নিয়ে করতে হবে, ব্যাপারটা এরকম না। মানে সূক্ষ্ম কোণ বললে প্লাস, ঠিক আছে, সূক্ষ্ম কোণ বললে অ্যান্সার আসবে প্লাস। আর যদি স্থূল কোণ হয় তাহলে হচ্ছে মাইনাস, স্থূল কোণ হচ্ছে মাইনাস, স্থূল কোণ হচ্ছে কি বলতো? মাইনাস, মাইনাস স্থূল কোণ। তার মানে ঢালের ভ্যালু, ঢালের ভ্যালু যদি ঋণাত্মক হয়, m লেস দেন, মানে tan ইনভার্স কি আসে ধরো -1, -1। দেখো ঢাল ঋণাত্মক, ঢাল ঋণাত্মক, tan ইনভার্স -1 এর ভ্যালু কত? 135 ডিগ্রি, যেটা কি স্থূল কোণ। ঠিক আছে, যেটা কি স্থূল কোণ। তাহলে এই যে এইখানে যদি মাইনাস চলে আসে তাহলে বুঝবা এটা স্থূল কোণ, আর যদি প্লাস আসে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। হ্যাঁ, ধরো tan ইনভার্স 1, এটা কত ডিগ্রি? tan ইনভার্স 1 45 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা কি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। এইটাও প্রশ্ন চলে আসে, চট্টগ্রামে গতবার আসছে। হ্যাঁ, সূত্র একটাই, m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, এছাড়া আর কোনো সূত্র নাই, সামনে প্লাস মাইনাস। দেখো y ইকুয়াল mx প্লাস c, সাধারণ সমীকরণে ঢালের মান দেখো ঋণাত্মক হইলে সরল রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ধরনের কোণ তৈরি করে বলো? এই যে আমাদের চট্টগ্রামে গতবারের প্রশ্ন। তাহলে ঢাল যদি ঋণাত্মক হয় আমরা দেখলাম স্থূল কোণ তৈরি করে, ডাল যদি ঋণাত্মক হয় আমরা দেখলাম স্থূল কোণ তৈরি করে, স্থূল কোণ। ডাল ঋণাত্মক হইলে কি হয়? স্থূল কোণ তৈরি করে। এই যে এত রেখা এবং এত রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণ কত? সূক্ষ্ম কোণ কত? সূক্ষ্ম কোণ কত? তো দেখো এখানে একটা ঢাল দেওয়া আছে অলরেডি, m1 এর ভ্যালু কত দেওয়া আছে? 3। আর এইটারে তুমি হচ্ছে ভাঙায় ফেলো, দেখো y ইকুয়াল টু 1/3x প্লাস 8/3। তাহলে ঢালের মান কত? এই যে 3 দিয়ে ভাগ করলাম, এখানে ঢালের মান, অথবা তুমি m2 ধুম করে বের করে ফেলতে পারো। -x এর সহগ একটা সরল রেখার ঢাল কেমনে বের করে? এই যে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ ইকুয়াল 1/3, ধুম করে বের করে ফেলা যায় না? এই যে -x এর সহগ বাই y এর সহগ, একটা সরল রেখার ঢাল। তাহলে m1 3, m2 হচ্ছে 1/3। তাহলে থিটা বাইর করব, দেখো থিটা ইকুয়াল tan ইনভার্স, tan ইনভার্স। তাহলে থিটা বাইর করার ক্ষেত্রে আমি প্লাস মাইনাস নেওয়ার দরকার নেই, এমনি নরমালি করে ফেলবো। দেখো তাহলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, m1 ইন্টু m2। দেখো করো, তাহলে 3 3 কাটলে নিচে থাকতেছে 2, আর উপরে 9 থেকে 1 বাদ দিলে কত? 8/3, 8/3। তাহলে দেখো আমাদের থিটা ইকুয়াল টু কত আসতেছে? tan ইনভার্স, উপরে 8/3 আর নিচে থাকতেছে 2, 2 দিয়ে 8 কে কাটলে 4/3 আসতেছে। দেখো 4/3। এই যে সূক্ষ্ম কোণ বলছে, এই কারণে আমরা পজিটিভ, পজিটিভ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদিও প্রশ্ন এগুলা আসার সম্ভাবনা খুবই কম, এগুলা আসার সম্ভাবনা খুবই কম। দেখো কি করছি, tan ইনভার্স 3 মাইনাস m1 মাইনাস m2, m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এই যে m1 আর m2 কাটলে 1 থাকে, তাহলে 1 আর 1 এ 2, তাহলে উপরে থাকতেছে দেখো 9 মাইনাস 1 8/3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 4/3। ঠিক আছে, এই যে এই 2 দিয়ে উপরের 8 কে কাটা যায়, তাহলে 4/3, 4/3। এটা হচ্ছে আমাদের आंसर tan ইনভার্স 4/3, tan ইনভার্স 4/3। ওকে, এই রেখা দুইটার সূক্ষ্ম কোণ কত? এটা ইম্পর্টেন্ট, এটা স্টার করবা, যদি পরীক্ষায় আসে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। খেয়াল করো, একটা হচ্ছে y ইকুয়াল কিছু একটা, y ইকুয়াল কিছু একটা x অক্ষের সমান্তরাল রেখা। দেখো y ইকুয়াল কিছু একটা কি ধরনের রেখা?
ওয়াই ইকুয়াল কিছু একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা। দেখো ওয়াই ইকুয়াল কিছু একটা হচ্ছে এক্স অক্ষের, যে এইটা ওয়াই ইকুয়াল টু 2 রেখা, এই রেখাটা ওয়াই ইকুয়াল টু 2। ভাই কেন? কারণ এটা এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই ইকুয়াল কিছু একটা রেখা দেওয়া আছে, আর একটা রেখা দেওয়া আছে √3x - y। তাহলে এই রেখার ঢাল আমার দরকার নাই, এই রেখার ঢাল কত দেখো তো, -x এর সহগ, -x এর সহগ বাই y এর সহগ। তাহলে ঢাল হচ্ছে √3, থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, tan ইনভার্স √3, tan ইনভার্স √3 ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। তার মানে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমি বলবো দেখো 60 ডিগ্রি, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই রেখাটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে সাদা রেখাটা দেখতেছো না, এইটাই হচ্ছে √3x - y -3 ইকুয়াল টু 0, -3 ইকুয়াল টু 0। এই রেখাটা হচ্ছে এই রেখাটা। তাহলে একটা রেখা হচ্ছে y ইকুয়াল টু 2, এই পাশে লিখি। একটা রেখা হচ্ছে দেখো y ইকুয়াল টু 2 রেখা, y ইকুয়াল টু 2 রেখা, যেটা x অক্ষের সমান্তরাল, y ইকুয়াল 100 হোক বা একই কথা, এর 2 দিলাম না, আমার মন চাইলো এখানে আমি 1 কোটি দিয়ে দিলাম, একই কথা। মানে এটা শুধু y এর ভ্যালুটা 2 এর চাইতে 100 হয়ে যাবে, এটাই কিন্তু উপরে হবে, উপরের দিকে। মানে এটা ধরো এই পয়েন্টটা হচ্ছে y এর ভ্যালু 2, এখন যদি y ইকুয়াল 100 দাও, এটা একটু উপরে হবে, y ইকুয়াল 100, বাট এই রেখাটা এরকমই হবে, x অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে, x অক্ষের সমান্তরাল হবে। তাহলে ফ্যাক্ট হচ্ছে দেখো, মানে এইখানে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু y ইকুয়াল টু 2, মানে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু 2, y এর মান 2, এটা হচ্ছে y ইকুয়াল টু 2 রেখা। এখন তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, আমরা এই কোণটা অনুরূপ কোণ 60 ডিগ্রি বলতে পারি, 60 ডিগ্রি কোণ। দেখো এইটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে এই রেখার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। দেখো তাইলে এটার একটা ট্রিক্স আছে, যদি দেখো একটা ট্রিক্স আছে, যদি একটি রেখা y ইকুয়াল b আকারের হয়, তবে অপর রেখার ঢাল ই হবে তাদের মধ্যবর্তী কোণ, রেখা দুইটির মধ্যবর্তী কোণ। তাইলে কি হবে বলো, যদি একটা রেখা, খেয়াল করো, যদি একটা রেখা y ইকুয়াল b আকারের হয়, মানে x অক্ষের সমান্তরাল হয়, তাহলে এই যে অপর রেখার যে ঢালটা, এই রেখার ঢাল কত, 60 ডিগ্রি, মানে √3। তাহলে এই রেখার ঢালটাই হবে এই দুইটার মধ্যবর্তী কোণ, এটাই অ্যান্সার। তাহলে আমাকে বলো তো ধরো y ইকুয়াল টু 500, এটা একটা রেখা, y ইকুয়াল টু 500, এটা একটা রেখা, আরেকটা হচ্ছে x -√3y প্লাস 2 ইকুয়াল টু 0। এদের মধ্যবর্তী কোণ কত, বলো, এদের মধ্যবর্তী কোণ কত একটু বলো তো, এদের মধ্যবর্তী কোণ কত একটু বলো, সবাই বলো, যে একটা y ইকুয়াল 500, আর একটা হচ্ছে এই যে x -√3, একটা হচ্ছে y ইকুয়াল 500, একটা হচ্ছে x -√3 প্লাস 2 ইকুয়াল 0। এদের মধ্যবর্তী কোণ কত? একটা y ইকুয়াল b আকারের রেখা থাকলেই অপর রেখার ঢালই হবে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে অপর রেখার ঢাল কত? দেখো এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল আসতেছে 1/√3 থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ, রেখাদ্বয়ের মানে দুইটা রেখার মধ্যবর্তী কোণ, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি অ্যান্সার। ঠিক আছে, 30 ডিগ্রি অ্যান্সার হবে, 30 ডিগ্রি অ্যান্সার হবে, 30 ডিগ্রি অ্যান্সার হবে। হ্যাঁ, তাহলে একটা রেখা যদি আমাদের কি হয় y ইকুয়াল টু b আকারের হয়, তাহলে অপর রেখার ডালটাই হবে তাদের মধ্যবর্তী কোণ। এটা হলো চিত্র। এখন ব্যাপার হচ্ছে দেখো, একটা রেখা যদি x ইকুয়াল কিছু একটা, দেখো এখানে দেওয়া আছে x এর ভ্যালু -1/2, দেখো x এর ভ্যালু -1/2, x এর ভ্যালু কত? x এর ভ্যালু ধরো এখানে -1/2 না দিয়ে আমি +1/2 দেই, মানে x ইকুয়াল কিছু একটা, x ইকুয়াল কিছু একটা, সাপোজ x ইকুয়াল কিছু একটা, হ্যাঁ ধরো আমি এখানে দিলাম 2x - 1, তাহলে x ইকুয়াল টু কত? হাফ, x ইকুয়াল টু হাফ। তাহলে x ইকুয়াল কিছু একটা রেখা, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, আরেকটা হচ্ছে আমাদের দেখো এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। ভাই y অক্ষের সমান্তরাল রেখায় যে এরকম এরকম, ঠিক আছে? দেখো আমি তোমাকে হচ্ছে বুঝাই, তোমাকে একটু বুঝাই। তাহলে এইটা একটা x অক্ষ, এইটা y অক্ষ। তাহলে আমাদের আরেকটা রেখা যেটা দেওয়া আছে এটা x ইকুয়াল টু কত? হাফ,
মাইনাস হাফ হইলে এই পাশে থাকবে আর কি ব্যাপারটা। দেখো তাহলে আমাদের হচ্ছে এই যে এক্স ইকুয়াল টু কত আছে, হাফ আছে, এক্স ইকুয়াল টু ধরলাম এটা হাফ পয়েন্ট, এক্স ইকুয়াল টু হাফ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু হাফ আকারের, হাফ পয়েন্টের। তাহলে আমার ওয়াই ইকুয়াল টু এক্স, এটার ঢাল কত, এটার ঢাল এম ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি, তাহলে থিটা 45 ডিগ্রি। দেখো এই রেখাটা 45 ডিগ্রি কোণে আছে, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আছে। তাহলে 45 ডিগ্রি কোণে থাকলে এই রেখা দুইটার মধ্যবর্তী কোণ কত, একটা রেখা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে আছে, তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 90 মাইনাস থিটা, 90 মাইনাস 45 ডিগ্রি। তাইলে আমি তোমাকে বলতে পারি না যে ধরো যে এইটা হচ্ছে একটা রেখা হচ্ছে আমাদের কত, ধরো 45 ডিগ্রি কোণ, আমি তোমাকে বুঝাইলাম যে এইটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, 90 মাইনাস 45 ইকুয়াল 45, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি ট্রিক্স, একটি রেখা, দেখো একটি রেখা এক্স ইকুয়াল এ আকারের, তাহলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 90 মাইনাস, একটা তো এক্স ইকুয়াল এ আকারের রেখা, এ আকারের হয়, একটি রেখা এক্স আকারের এ আকারের হয়, 90 মাইনাস অপর রেখার ঢাল, ঠিক আছে। তাহলে অপর রেখার ঢালটা জাস্ট মাইনাস করে দিবা, মাইনাস করে দিবা, তাইলেই আমাদের হয়ে যাচ্ছে। দেখো একটা রেখা y ইকুয়াল টু এক্স আকারের এবং y ইকুয়াল টু এক্স, এইটার ঢাল কত 45 ডিগ্রি, আরেকটা রেখা x ইকুয়াল কিছু একটা, তাহলে আমি তোমাকে ধরো আরেকটা দিলাম যে একটা রেখা হচ্ছে x ইকুয়াল টু 100, সাপোজ x ইকুয়াল টু 100 একটা রেখা, আরেকটা রেখা আমি তোমাকে বললাম, দেখো আরেকটা রেখা আমি তোমাকে বললাম যে হচ্ছে ওই আগেরটাই ধরতে পারো, √3x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। এদের মধ্যবর্তী কোণ কত বলো তো, এদের মধ্যবর্তী কোণ কত, এইটা তোমাকে প্রশ্ন দিছি। একটা রেখা হচ্ছে x ইকুয়াল টু এ আকারের, ভাই তুমি এগুলা ওই সূত্র দিয়েও করতে পারবা, যে তোমারে ওই সূত্র দিয়ে করা যাবে না, ব্যাপারটা এরকম না ভাই। আমি যদি তোমার কাছে প্যাচ লাগে, তুমি এই যে tan থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2, দুইটার ঢাল বের করবা, m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, এইটা দিয়ে করবা। বাট এইটা কেন শিখাইতেছি এটা তুমি 1 সেকেন্ডে দেখে উত্তর করতে পারবা। ও একটা হচ্ছে x ইকুয়াল এ আকারের, তাহলে অপর রেখার ঢাল কত ডিগ্রি, 60 ডিগ্রি আছে, অপর রেখার ঢাল কত 60 ডিগ্রি, তাহলে 90 মাইনাস 60, এটাই आंसर। তাহলে 90 মাইনাস 60 এটা দিয়েও তুমি করতে পারবা, নো প্রবলেম। তাহলে মধ্যবর্তী কোণ হবে দেখো 90 ডিগ্রি মাইনাস এই রেখার ঢাল কত, tan ইনভার্স √3, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে, রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ, তাহলে একটা রেখা y ইকুয়াল, খেয়াল করো, একটা রেখা y ইকুয়াল বি আকারের, তাহলে অপর রেখার ডালটাই হবে তাদের মধ্যবর্তী কোণ। আরেকটা রেখা x ইকুয়াল বি আকারের, x ইকুয়াল এ আকারের, তাহলে দুইটা রেখার মধ্যবর্তী কোণ হবে, অপর রেখাটার ঢাল 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিব, ডান ক্লিয়ার কিনা বলো। তাহলে আমাদের এই টপিকস মোটামুটি শেষ না, এই যে এখানে 1-2টা প্রশ্ন আছে, এটা বলো, এটার অ্যান্সার কত হবে, এটা ঢাকা ভার্সিটি 16তেও আসছে 17তেও আসছে, বলো। এই যে x ইকুয়াল এ আকারের রেখা, আরেকটা রেখা দেওয়া আছে, তাহলে মধ্যবর্তী সূক্ষ্ম কোণ কত, সবাই বলো, দেখো সবাই বলো। একটা রেখা x ইকুয়াল এ আকারের, তাহলে অপর রেখার ডালটা 90 ডিগ্রি থেকে মাইনাস করব। তাহলে ধরো এই রেখার মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস এই রেখার ঢাল 60 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি आंसर, ভেরি গুড, 30 ডিগ্রি आंसर, ভেরি গুড, 30 ডিগ্রি, ভেরি গুড। নেক্সট এই রেখার মধ্যবর্তী কোণ কত, দেখো এইটার ঢাল কত, দেখো তো এই যে m1 এর ভ্যালু কত, দুইটা ঢাল চট করে বের করে ফেলো। এই যে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে দেখো আমাদের কত আসতেছে -1/√7,
আর এইটার ঢাল কত দেখো তো m2, m2টা বের করে ফেলো। দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করতে বলছে, যখন দুইটাই স্ট্যান্ডার্ড আকারে রেখা ax + by + c, দুইটাই স্ট্যান্ডার্ড, দেখো ax + by + c, দুইটাই স্ট্যান্ডার্ড আকারের ঢাল রেখা, তাহলে ঢালের ভ্যালু কত, m2 = ভাই তোমার যদি আগের গুলা প্যারা লাগে, এগুলা যদি মানে এটা যদি প্যারা লাগে তাহলে তুমি ওই যে করবা θ = tan ইনভার্স m1 - m2 / 1 + m1 m2, এটা দিয়ে করবা y অক্ষের সমান্তরাল রেখার ঢাল ইনফিনিটি, আর এখানে ইনফিনিটি বসাইলে প্যারা খাবা না, খাবা, ঠিক আছে, প্যারা খাবা। তো সেই ক্ষেত্রে তোমার এই যে এত রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ প্যারা খাবা। সুতরাং এইটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট হয়, হ্যাঁ। তাহলে হচ্ছে তোমার একদম ইজিলি করতে পারবা। দেখো এটার ঢাল কত আসতেছে, তাহলে এটার ঢাল হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, তাহলে √7। দেখো তো m1 আর m2 গুণ করলে কত আসতেছে, এই যে m1 * m2 দুইটা গুণ করলে -1 আসতেছে, তাহলে রেখাদ্বয় পরস্পর লম্ব, তাহলে রেখাদ্বয় পরস্পর অন্তর্ভুক্ত কোণ, পরস্পর লম্ব, তাহলে রেখাদ্বয় পরস্পর কি হবে, লম্ব হবে। θ = 90 ডিগ্রি, তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। কেন হবে, এটার ঢাল -1/√7, এটার ঢাল √7, তাহলে দেখো রাজশাহী 23 আসছে, মাওলানা ভাসানী 19-20 আসছে, একই প্রশ্ন। ডাল দুইটা গুণ করে যদি -1 পেয়ে যায় তাহলে বুঝে যাবো এরা পরস্পর। আর ডালদ্বয় যদি সমান হয় তাহলে এরা পরস্পর সমান্তরাল হবে, তাহলে ডালদ্বয় সমান হইলে সমান্তরাল হবে 0 ডিগ্রি। কোন রেখাটি এত রেখার সাথে 15 ডিগ্রি কোণে আনত, বলো তো ভাই, ফ্যাক্ট খেয়াল করো। এটার ঢাল কত, √3x - 3y + 15 = 0। এটার ঢাল কত দেখো তো, এটার ঢাল আসতেছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ 1/√3, তাহলে এইটার ঢাল হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে, এটার ঢাল হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এইটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এমন একটা রেখা বাইর করতে হবে যেই রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে, তাইলেই তো এই রেখা দুইটার মধ্যবর্তী কোণ 15 ডিগ্রি হয়। এমন একটা রেখা বাইর করতে হবে যেই রেখাটা এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, একদম 45। তাহলে একটা 30 উৎপন্ন করছে আর একটা 45 উৎপন্ন করলেই তো এই দুইটার মধ্যবর্তী কোণ 15 ডিগ্রি। এই যে 30 বাদ দিয়ে দিব, 45 থেকে 30 বাদ দিলে 15 ডিগ্রি, তাই তো দেখো, তাহলে আমাদের 45 ডিগ্রি ঢাল আছে কয়টা, এই যে এইটার ঢাল 45, এটার ঢাল 1, এটার ঢাল কত 1, দেখো এটার ঢাল, এই যে এটার ঢাল y = mx, এই যে এটার ঢাল দেখো y = x + 7/3 প্লাস, তাহলে ঢালের ভ্যালু কত 1, θ = 45 ডিগ্রি। তাহলে এইটাই आंसर। এই রেখাটা মূল বিন্দুর সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে আর এটা 30 ডিগ্রি, তাহলে এদের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। এইভাবে স্মার্টলি आंसर করা শিখে যাবা, তাইলেই পারবা। স্মার্টলি आंसर করা শিখে যাবা, তাইলেই দেখবা যে পেরে যাচ্ছ ইনশাআল্লাহ। আমি তো ক্লাসে করাচ্ছি দেখে সহজ লাগতেছে, প্র্যাকটিস করে প্রশ্ন ধরা লাগবে। এই প্রশ্নগুলো তো হুবহু আসবে না, তোমরা প্রশ্ন ব্যাংক হুবহু সলভ করো। এই যে আমি ডিসকাশন গ্রুপে গেছি, আমি ক্লাসে করায় দিলাম 0.6 0.567, আমি একদম হাতে করায় দিলাম। তো এটার অ্যান্সার কেউ দেখতেছে যে এটার অ্যান্সার আমি লিখলাম কত 0.57, কারণ 2 ঘর দশমিক লিখতে গেলে অবশ্যই এক বাড়ায় ধরতে হবে, 57 লিখতে হবে। 3 ঘর লিখতে পারবো, দশমিক 2 ঘর লেখার নিয়ম শিখছো না, তো 0.1 বাড়ায় ধরতে হবে। তো এইটার অ্যান্সার 0.57 সঠিক। এখন আমি দেখি এটা ও এক বইতে পাইছে 0.56, এটা ডিসকাশন গ্রুপে দিচ্ছে। আরে বেটা, তোর সময় নষ্ট করার টাইম আছে এটা নিয়ে? এটা কি আসবে পরীক্ষার হলে? পরীক্ষায় কি এটা হুবহু আসবে? আর আসলে তো তোরে করাই দিছি ক্লাসে, তারপরে তোর কনফিউশন থাকে কেন? তো কিছু পোলাপান দেখি, ও ব্রো এটা কি বল আছে না, আমি বলে দিলাম যে অভিকর্ষ ত্বরণ 0 হইলে মহাকর্ষ ধ্রুবকের মান অসীম। আমি ক্লাসে বলে দিলাম যে অভিকর্ষ ত্বরণ 0 হইলে দোলনকাল অসীম হবে। ও কোন বইতে পাইছে অসীম না দিয়ে অন্যটা দিছে, ও বইয়েরটা অ্যান্সার দিচ্ছে। এগুলা যদি ফার্দার কেউ ডিসকাশনে দেয় ও ব্যান খাবে, ও আর প্রবলেম দিতে। আজকে একজনের আমি নিজে ব্যান করছি, আর যেগুলা ব্যান করবে এগুলা ডিসকাশন গ্রুপে প্রবলেম দিতে পারবে না। ক্লাসে পড়ায় দিতেছি তোমারে মিয়া দোলনকাল অসীম, তোমার আবার এটা নিয়ে কনফিউশন থাকে কেন? ও তুমি বই দেখে কনফিউশন হয়ে গেলে তাহলে এটা কিসের ছাতা মাথার প্রিপারেশন নিচ্ছ? ঠিক আছে, তো এইগুলা কনফিউশনের জায়গা থাকা যাবে না, ঠিক আছে, এগুলা কনফিউশন জায়গা থাকা যাবে না।
ওকে দেখো আমরা হচ্ছে একটু, এখন আমি তো তোমাদেরকে বলছি ভাই এই প্রবলেম দুই একটা থাকলে ওগুলা ফলাই দাও, এটা হুবহু আসবে এরকম তো কথা না, আর আসলে তুমি পারবা, এটা পেরে যাবা। তোমার এখন নিজে প্র্যাকটিস করো, বাসায় বেশি সময় দাও। ওই কি করে অনেকে ডিসকাশন গ্রুপে ধরো প্রবলেম দেয়, দিয়ে ওইটা হা করে বসে থাকে, কখন এটা সলভ আসবে অতক্ষণও পড়ে না। ওইটা প্রচুর মনোযোগ নষ্ট করে, প্রচুর মনোযোগ নষ্ট করে, এটা ভুল স্ট্র্যাটেজি, ভুল স্ট্র্যাটেজি। দেখো ওকে, ওকে, তারপরে আমি পড়ায় দিছি কার্যকরী দৈর্ঘ্য, ধরো এত গুণ হইলে দোলনকাল, ধরো দৈর্ঘ্য আমাকে বলছে কত, ধরো দৈর্ঘ্য আমাকে বলছে হচ্ছে এই যে কোনো কিছু, ধরো আমাদের 225 2.25 গুণ, তো দৈর্ঘ্য 2.25 গুণ হইলে আমাদের হচ্ছে দোলনকাল কত হবে, দোলনকাল কত হবে। তাহলে দোলনকাল বাইর করবা, দৈর্ঘ্যকে রুট করতে হবে ভাই, এটা তো ক্লাসে বারবার পড়াইছি, একই জিনিস, শুধু এত গুণ দিছে দেখে তুমি আবার ওটারে ডিসকাশন গ্রুপে দিয়ে দিচ্ছ, তাহলে কি আলু গোটা শিখতেছো মিয়া? দৈর্ঘ্য এত গুণ করছে দোলনকাল কত হবে। এবং কিছু পোলাপান বিটলামি করে, বিটলামি বন্ধ করবো আমি, সব ব্যান খাবে সব। এই যে T2 ইকুয়াল রুট ওভার এল হচ্ছে 2.25, 2.25 T1, তো 2.25 215 কে বর্গ করলে 225 হয়, তাহলে 225 কে রুট করলে 1.5 হবে, T1 মানে 3 সেকেন্ড হবে, শেষ। কিন্তু এই প্রবলেমগুলো, এগুলা কি প্রবলেম দেওয়ার মতো প্রবলেম ক্লাস করার পরে? এরপরে দিয়ে দেখো খালি, এরপরে প্রবলেম দিয়ে দেখো। আর আমি এই যে অ্যাডমিন গুলারে যারা সলভ দেয় এদের সাহায্য করবো। এরা এখন দেখো সঞ্চারপথ, সঞ্চারপথ এখন আমাদের আর ক্লাস বেশিক্ষণ, মানে বেশিক্ষণ বলতে বাকি আর কঠিন কোনো টপিকস নাই, বাকি আর কঠিন এই সঞ্চারপথ থেকে গুচ্ছতে 21এও আসছে, এই যে দেখো গুচ্ছ 20এও আসছে, ঠিক আছে। এই সঞ্চারপথ থেকে দুইটা প্রশ্ন আসছে, সঞ্চারপথটা একটু শিখো। দেখো একটা চলমান বিন্দুর বোঝ কোটি সমান হইলে সঞ্চারপথ কোনটা, একটা চলমান বিন্দুর বোঝ এবং কোটি সমান হইলে সঞ্চারপথ কোনটা, সঞ্চারপথ কোনটা, একটা চলমান বিন্দুর বোঝ এবং কোটি সমান হইলে সঞ্চারপথের সমীকরণ কোনটা। তাহলে দেখো বোঝ এবং কোটি সমান হইলে সঞ্চারপথের সমীকরণ কোনটা, তাহলে বোঝ আর কোটি সমান, তার মানে বোঝ আর কোটি সমান, তাহলে সঞ্চারপথের সমীকরণ হবে x - y = 0, x - y = 0। এর সহজ প্রশ্ন দিছে, সহজ প্রশ্ন, বোঝ আর কোটি সমান সঞ্চারপথের সমীকরণ কোনটা, তাহলে বোঝ আর কোটি সমান x - y = 0। পরেরটা দেখো, এগুলাই এই যে এগুলা একটু প্যারা খাবা, এগুলা ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট, পরেরটাও ইম্পর্টেন্ট, পরেরটাও ইম্পর্টেন্ট হ্যাঁ পরের দেখো এগুলাতে একটা বিন্দু দেওয়া থাকবে আর একটা রেখা দেওয়া থাকবে, এই রেখাটা হচ্ছে y - 1 = 0 রেখা, y - 1 = 0 রেখা, বলছে এত বিন্দু এবং এত রেখা থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চার, মানে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কোনটা। তাহলে কি করবা, এই xy বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বাইর করবা, xy একটা বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই রেখাটার বর্গ, শেষ। এটি হচ্ছে আমরা দেখো সমীকরণটা কেমনে বের করবা, তাহলে এই যে x মাইনাস কত 0 হোল স্কয়ার প্লাস y, এইখানে দেখো আমাদের কত আসতেছে y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু, যেহেতু রুট তুলে দিলাম, রুট তুলে দিলে এই রেখাটা ইকুয়াল টু এই রেখা, এইটা যদি তুমি রুট ওভার দাও তাহলে ইকুয়াল টু এই রেখা, আর যদি রুট ওভার চাও যে না ভাই রুট ওভার তুলে দিব, তাহলে উভয় পক্ষকে বর্গ করো, এই রেখাটাকে বর্গ করে দিবা, শেষ। ঠিক আছে, এত বিন্দু এবং এত রেখা থেকে সমদূরবর্তী সঞ্চারপথ কেমনে বের করবা, xy বিন্দু থেকে এটার দূরত্ব ইকুয়াল টু এই রেখা, xy থেকে এই বিন্দুর দূরত্ব ইকুয়াল টু এই রেখা, তাহলে xy থেকে এই বিন্দুর দূরত্ব কত, বোঝ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ হোল স্কয়ার। দেখো এই যে বোঝ দ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের, অন্তর কই লিখলেন আপনি, প্লাস দিয়ে দিলেন কেন, এই যে এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস, এটার বর্গ, রুট ওভার দেই নাই দেখে এই পাশে রেখার স্কয়ার করে দিছি, ঠিক আছে, এই রেখাটার স্কয়ার। দেখো এখন তুমি করে ফেলো, তাহলে এই অঙ্ক হয়ে গেছে, এই যে x স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, প্লাস বি স্কয়ার, ঠিক আছে। তাহলে এই যে দেখো ওয়াই স্কয়ার কাটো, প্লাস ওয়ান কাটো, প্লাস ওয়ান কাটো, তাহলে এই যে দেখো এক্স স্কয়ার ইকুয়াল টু 4y, এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4y, এটা আমাদের অ্যান্সার, এক্স স্কয়ার ইকুয়াল টু কি 4y। এটা কিসের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ, এটা পরাবৃত্তের সমীকরণ। তাহলে সঞ্চার পথটা কেমন হবে, এক্স স্কয়ার ইকুয়াল 4y আকৃতির হবে। আরেকটা করলে ক্লিয়ার হয়ে যাবে, এত বিন্দু এবং এত সরল রেখা থেকে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট যেই সঞ্চার পথ গঠন করে তার সমীকরণ কোনটা। এটা নিজেরা করবা, নিজেরা ইনস্ট্যান্ট হোমওয়ার্ক, নিজেরা করো ইনস্ট্যান্ট হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা একটু করো, একটু দ্রুত এটা অ্যানসার করো, দেখি কে কে পারো, খাতায় করো।
এই কত আসছে দেখো দেখো, কত আসছে? -4y হবে। আগেরটা কি ভুল করছি? y -1 হোল স্কয়ার -2, হ্যাঁ -4y হবে, সরি। আরে -4y, যে 8y ওই পাশে যাবে, -4y, হ্যাঁ। দেখো এত, তাহলে কি হবে? এই যে জাস্ট এক্স ওয়াই থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে x -1 হোল স্কয়ার প্লাস y -0 আর দিলাম না, প্লাস y -0 হোল স্কয়ার ইকুয়াল টু x + 1 হোল স্কয়ার। এই রেখার বর্গ। এই বর্গ কেন দিছি? রুট ওভার দেই নাই দেখে বর্গ দিয়ে দিছি। মানে এক্স ওয়াই বিন্দু থেকে এই দূরত্ব, এই রেখা, এই বিন্দুর দূরত্ব ইকুয়াল টু সমদূরবর্তী বলে দিছে না, যে একটা বিন্দু এবং এত সরল রেখা হতে সমদূরবর্তী। তাহলে এক্স ওয়াই একটা বিন্দু, ওই বিন্দু সমূহ, একটা বিন্দু সমূহ ধরে নিছে এই বিন্দুটা কি এক্স ওয়াই, ধরে নিছে এই বিন্দুটা এক্স ওয়াই। তো এক্স ওয়াই বিন্দু থেকে এই রেখা যতটুকু দূরবর্তী, এই রেখা সমদূরবর্তী, তাহলে আমরা হচ্ছে ওই রেখা ইকুয়াল টু এই দুইটা বিন্দুর দূরত্ব x -1 হোল স্কয়ার y -0 হোল স্কয়ার x + 1 হোল স্কয়ার। তাহলে এই যে দেখো x স্কয়ার -2x + 1, দেন দেখো আমাদের এখানে y স্কয়ার ইকুয়াল টু কত? x স্কয়ার + 2x + 1 দেখো, তাহলে x স্কয়ার কাটো, +1 কাটো, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 4x, y স্কয়ার ইকুয়াল টু 4x। এটাও পরাবৃত্ত, এটাও পরাবৃত্ত, এটাও কি আসতেছে? পরাবৃত্ত আসতেছে। y স্কয়ার ইকুয়াল টু 4x, পরাবৃত্ত আসছে না? দেখো তো, y স্কয়ার ইকুয়াল 4x পরাবৃত্ত। এইটা ডিউ টেকনোলজিতে আসছে, পারবা? এটাতে তো রেখা দেওয়া নাই, বলছে একটা বিন্দু এবং y অক্ষ থেকে সর্বদা সমদূরবর্তী বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। y অক্ষ থেকে সমদূরবর্তী, ভাই y অক্ষ, এখানে রেখা দেওয়া নাই। y অক্ষের সমীকরণ কি? x = 0। y অক্ষের সমীকরণ কি? y অক্ষের সমীকরণ আছে x = 0। তাহলে এই যে এটা সমীকরণ নিতে হবে। এখন তুমি বলো, তাহলে এই যে x - 3 হোল স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু x - 0। এখানে তো x স্কয়ার আর কি, এখানে তো x = 0, তার মানে শুধু x স্কয়ার। এটাই রেখা, এটাই রেখা। তাহলে এই যে দেখো x স্কয়ার ইকুয়াল x - 3 হোল স্কয়ার, x - 3 y - 2 হোল স্কয়ার। সি নাম্বার রেখা, সি নাম্বার आंसर। দেখো তো সি নাম্বার হইছে কিনা, কার কার হইছে? এই যে সিনথিয়া সাবা বলছে সি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সাদিয়া আফরিন, নাজমুল সাগর, নিয়ামুল সাগর, ইমরান হোসেন, লামিয়া তাবাসসুম, নুসরাত মায়া, ভেরি গুড, ভেরি গুড। সাইমা রহমান, তামহা সানজিদা ভা, তামহা সুমাইয়া। ওকে, মোটামুটি পারছো, মোটামুটি পারছো। জাস্ট এক্স ওয়াই থেকে এটার দূরত্ব, এই রেখা ইকুয়াল এই রেখা, বর্গ। এখন দেখো বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক, এগুলা লেস ইম্পর্টেন্ট, এগুলা এত বেশি আসে না, এত বেশি পরীক্ষায় আসে না। জাস্ট একবার করে দেখে রাখো। বিভক্তকারী বিন্দু স্থানাঙ্ক, একটা বিন্দু m1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে আর বহির্বিভক্ত করে, দুই রকম বিভক্ত। অন্তর্বিভক্ত হইলে প্লাস, বহির্বিভক্ত হইলে মাইনাস। ঠিক আছে? অন্তর্বিভক্ত হইলে সূত্রের মধ্যে প্লাস আসবে, বহির্বিভক্ত হইলে মাইনাস আসবে, আর কিচ্ছু না। দুই জায়গায় প্লাস আসবে, উপরে নিচে দুই জায়গায় প্লাস, বহির্বিভক্ত বললে দুই জায়গায় মাইনাস। ঠিক আছে? তাহলে এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে নিচে কি করবা? অন্তর্বিভক্ত বললে m1 প্লাস m2, আর বহির্বিভক্ত বললে m1 মাইনাস m2। দেন উপরে হবে, দেখো উপরে হবে m1 x2 m2 x1, m1 x2 m2 x1, জাস্ট ক্রস করে দিবা। ঠিক আছে? তাহলে এই যে m2 দিয়ে x1 কে, m1 দিয়ে x2 কে y এর ক্ষেত্র সেম, y এর ক্ষেত্র সেম। মনে রাখা একদম ইজি, মনে রাখা একদম। একটা দুইটা করাই দেই। দেখো 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, তাহলে বিন্দু স্থানাঙ্ক কোনটা? বিন্দু স্থানাঙ্ক কোনটা? দেখো, তাহলে অন্তর্বিভক্ত করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক x আর একটা বিন্দুর স্থানাঙ্ক কোটি y। আমি বোঝ বের করলেও হবে, যদি দেখি যে শুধুমাত্র একটা অপশনে x এর বোঝের ভ্যালু হচ্ছে আমাদের কত আছে, যেটা আছে ওইটাই অ্যান্সার। দেখো, তাহলে আমরা অন্তর্বিভক্তের বেলায় কি করব? নিচে দুইটা অনুপাত যোগ করে দিব, 3 + 5 সিরিয়ালি। এই যে এইটা m1, এইটা m2। উপরে কি হবে? m1 দিয়ে কাকে গুণ করবে? x2 কে। x2 কোনটা? এই যে এটা 3 নং 27। দেন প্লাস, যেহেতু অন্তর্বিভক্ত প্লাস, দেন m2 x1, এই যে m2 দিয়ে x1 কে গুণ করব, তাহলে 5 আর 27 32 কে 8 দিয়ে ভাগ করলে 4। এখন আমি চেক করব, যদি একটা অপশনের বোঝে 4 থাকে, তাহলে এটাই অ্যান্সার। বুঝছো? এখন তুমি y বাইর করার দরকার নাই। যদি দেখো শুধু একটা অপশন, যদি দেখো যে শুধু একটা অপশন, যদি দেখো শুধু একটা অপশনে কি আছে? 4 আছে, তাহলে আমি আর কোটি বাইর করার দরকার নাই, কোটি বাইর করার দরকার নাই। মানে আমি এই জিনিসটাও লিখে রাখি এখানে। ধরো 4 3 2 -1,
তাইলে অনলি এক্স বের করবে, অনলি এক্স বের করবে, এক্স বের করবে। আর ব্যাপারটা হচ্ছে যদি দেখো যে ওয়াই, ওয়াই এর ক্ষেত্রে যদি দেখো এরকম আছে, ওয়াইটা বাইর করি আগে, দেখো ওয়াইটা বাইর করি, নিচে সেম ভাবে 3 + 5 m1 + m2, নিচে দুইটা অনুপাতের যোগফল, তাহলে m1 দিয়ে গুণ করবা y2 কে, এই যে 3 × 36, 3 × 36 প্লাস m2 দিয়ে গুণ করবা y1 কে, তাহলে 4 × 5 = 20, 4 × 5 = 20, 20 আর 36 56 কে ভাগ করলে 7 8 56 7। এখন তাইলে আমাদের দাঁড়াইতেছে 4 7। এখন যদি দেখো যে কোনো অপশনে শুধু একটাতে 7 আছে, কোনো অপশনে একটাতে 7 আছে, 3, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে ধরো 1, হ্যাঁ, এখন কোন অপশনে অনলি ওয়াই বের করবে, অনলি ওয়াই বের করবে। সময় নাই, এত পরীক্ষার হলে সময় নাই। এখন ফ্যাক্ট হচ্ছে ভাই, যদি এক্সও আলাদা আলাদা থাকে, ওয়াই আলাদা আলাদা থাকে, সেই ক্ষেত্রে এখন কোন অপশনে ধরো এক্স এর ভ্যালু 2টা 4 দেওয়া আছে, কিন্তু ওয়াই এর ভ্যালু সবগুলো আলাদা, তাহলে শুধু ওয়াই বের করবা। যদি দেখো দুইটা অপশনে প্রত্যেকটা এক্স আলাদা, তাহলে শুধু এক্স বাইর করবা, ব্যাপারটা এরকম। তাহলে হচ্ছে 4 7, 4 7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভাই কেমনে করলেন? এই যে সূত্রটা আরেকবার দেখো, অন্তর্বিভক্ত বললে প্লাস m1 + m2, m1 দিয়ে গুণ করব x2 কে, x2 মানে পরের বিন্দুটা, m1 দিয়ে পরের বিন্দুর বোঝ, আর m2 দিয়ে আগের বিন্দুর বোঝ, এই দুইটার যোগফল নিচে। আর কোটি যখন বাইর করব তখন m1 দিয়ে পরের বিন্দুর কোটি, m2 দিয়ে আগের বিন্দুর কোটি, নিচে m1 + m2। এখন একটা বহির্বিভক্ত করো, এটা দেখো এই যে ইসলামিক ইউনিভার্সিটিতে অলরেডি আসছে, 19-20-এ আসছে, এত বিন্দুতে বহির্বিভক্ত করে। হ্যাঁ, এখন বলছে যে বহির্বিভক্ত, বাইরের কোনো বিন্দুতে বিভক্ত করে, তাহলে এইটার বোঝ কেমনে বাইর করবা, এটার কোটি কেমনে বাইর করবা? তাহলে দেখো বোঝ কেমনে বাইর করবা, এখন বিয়োগ করতে হবে 3 - 4, m1 থেকে m2 বাদ দিতে হবে, এরকম না, বড়টা থেকে ছোটটা সিরিয়ালি m1 - m2, দেন m1 m2 m1 x2, এই যে দেখো 3 × 5 = 15 মাইনাস m2 কত 4, -4 না কিন্তু 4, আর এখানে আছে কত 12, 3 × 4 = 12, তাহলে 15 থেকে 12 বাদ দিলে কত থাকে? 15 থেকে 12 বাদ দিলে 3 থাকে, তাই না? তাহলে -3, দেখো কার কার হয়েছে -3, দেখো এই যে এইটা দিয়ে বহির্বিভক্ত বলছে, তাহলে 3 থেকে 4 বাদ দিছি, 3 দিয়ে 5 15, 3 × 4 = 12, তাহলে 15 থেকে 12 বাদ দিলে 3 থাকে, 3 কে -1 দিয়ে ভাগ করলে -3। আর এইটার ক্ষেত্রে খেয়াল করো, 3 - 4, তাহলে 3 দিয়ে ওই যে 3 দিয়ে গুণ করবা y2 6, তাহলে 3 × 2 -4 দিয়ে গুণ করবা -1 কে, 4 দিয়ে গুণ করবা -1 কে, তাহলে -7 আছে প্লাস 6 আর 7 কত আসে দেখো তো, এই যে 6 আর 4 এ 10, 10 কে 1 দিয়ে -1, তাহলে -10, 3 - 10, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, -3 - 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একই নিয়ম, যদি দেখো এক্স আলাদা আলাদা শুধু এক্স বাইর করবা, যদি দেখো ওয়াই আলাদা আলাদা 4টা অপশনে, তাহলে শুধু ওয়াই বাইর করবা, -3 - 10। এখন দেখো অনুপাত দেওয়া নাই, এখন ধরো বিন্দু দেওয়া আছে, এতক্ষণ দেখলাম যে অনুপাত দেওয়া আছে, বিন্দুটা বাইর করছে, এখন ধরো এই বিন্দুটাই দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, অনুপাত বাইর করতে হবে। এখন কেমনে বাইর করবা? ঠিক আছে, ধরো আমাকে বলছে এখন অনুপাত দেওয়া আছে, যে অনুপাত নির্ণয় করো এত এবং এত বিন্দুর সংযোজক রেখাকে xy বিন্দুটি m1 m2 অনুপাতে বিভক্ত করে, তাহলে অন্তর্বিভক্ত বলতে পারে, বহির্বিভক্ত বলতে পারে, এখানে বলবে না, এখানে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বলবে না, বলবে দুইটা রেখার সংযোজক রেখাকে xy বিন্দুটা m1:m2 অনুপাতে বিভক্ত করে, তাহলে m1 আর m2 এর অনুপাতটা বাইর করো। ঠিক আছে, m1 আর m2 এর অনুপাতটা বাইর করো। কেমনে বাইর করবা? m1 / m2, x1 - x, x - x2, এই যে এই দুই কর্নার বরাবর x হবে, এই দুই কর্নার বরাবর y হবে। ভাই y নিয়ে করব না x নিয়ে করব, যে কোনো একটা নিয়ে করলেই হবে, এখানে এটা দরকার নাই, তুমি এইটা দিয়ে বের করলেই অনুপাত হয়ে যাবে। ভাই বুঝি নাই, আমার একবার বুঝান, একটা অঙ্ক করায় বুঝাই। দেখো এই দুই বিন্দুগামী সংযোজক রেখাকে 3 আর 4 বিন্দুটি কি অনুপাতে বিভক্ত করে, তাহলে অনুপাত হচ্ছে m1 m2, এইটাই অনুপাত, অনুপাত মানে ভাগফল। হ্যাঁ, তাহলে এটা বাইর করব, কেমনে বাইর করব? এই দুই কর্নার দেখো x1 - x, x - x2, এই যে x1 - x, x - x2, এই দুই কর্নার বরাবর x রাখবা, এখানে x1 এখানে x2, শেষ, অনুপাত বের হয়ে গেছে। এখন দেখো তাহলে অনুপাত কত আসতেছে, x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু এই যে দেখো 1, x1 এর ভ্যালু দেখো 1, x2 এর ভ্যালু কত দেখো এই যে 6, তাহলে x2 এর ভ্যালু 6, এখানে মাইনাস এখানে মাইনাস,
এক্স এর ভ্যালু কত, এই যে এইটা এক্স ওয়াই, যে এইটা এক্স ওয়াই বিন্দু, এইটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু ওয়াই টু। ঠিক আছে, তাহলে আমি এক্সটাকে রাখবো, এই যে এক্সটাকে রাখবো এইখানে, এখানে কত আছে দেখো 3 আছে, 3 ভাই আরেকবার বুঝান। এই যে m1 বাই m2 এটা বাইর করা, দুইটা বিন্দুর সংযোজক রেখাকে, এই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে আমি ধরলাম xy একটা বিন্দু, এটা m1:m2 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে না বহির্বিভক্ত করে, এটা পরের বিষয়, মানে বিভক্ত করে। তাহলে অনুপাতটা কত, তাহলে এই দুই কর্নার বরাবর x, তাহলে x1 মাইনাস x, x মাইনাস x2। ভাই y দিয়ে করব না x দিয়ে করব, যে কোনো একটা নিলেই হবে, অনুপাত বের করার ক্ষেত্রে যে কোনো একটা নিলেই হবে। তাহলে এই যে দেখো আমি এখন অনুপাত কত আসতেছে, উপরে আসতেছে দেখো -2, আর নিচে আসতেছে দেখো আমাদের কত -3, মাইনাস মাইনাস কাটো 2:3, দেখো মাইনাস পজিটিভ আসছে না, এই যে মাইনাস মাইনাস কাটলে 2:3 পজিটিভ অনুপাত আসছে, তাহলে প্লাস আসলে অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত। ঠিক আছে, প্লাস আসলে কি করবে, অন্তর্বিভক্ত করছে, তার মানে এই বিন্দু দুইটা পরস্পরকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। দেখো অনুপাত কিন্তু মাইনাস মাইনাস কাটে দিলে প্লাস আসতেছে, তার মানে অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করছে, বুঝতে পারছো? এই যে জাস্ট x1 মাইনাস x মাইনাস x2, ভাই y দিয়ে করে দেখো একই আসবে, তোমার একটা মনে রাখলেই হবে, দুইটা মনে রাখার দরকার নেই। জাস্ট অনুপাত বাইর করার ক্ষেত্রে ধরো অনুপাতটা দেওয়া নাই, অথবা তুমি অপশন টেস্ট করতে পারো, অপশন টেস্ট যে অনুপাত কত হইলে ওই ইয়াটা 3-4 হয়। এখন তুমি দেখো 2-3 অনুপাত ধরে করো, এই যে দেখো 2 + 3 দেন 6 দোকানে 12, এই যে দেখো 6 দোকানে 12, 3 একে 3, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করো, এই যে দেখো 3 আসতেছে। তুমি অপশন টেস্ট করতে পারো চাইলে, ধরো এটা মনে নাই, তুমি কি করবা, অপশন টেস্ট, এই যে দেখো অপশন টেস্ট, অপশন টেস্ট কিভাবে করতে পারো দেখো তো, অপশন টেস্ট অনুপাত 2:3, অপশনগুলো দেখবা, অনুপাত বসাবা 2 3, 2 + 3, তাহলে যেহেতু অন্তর্বিভক্ত বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত দিয়েই করবা। তাহলে এই যে 6 দোকানে দেখো m1 x2, তাহলে 6 দোকানে 12, m2 x1 3, তাহলে 15কে এটা দিয়ে ভাগ করলে 3 আসতেছে। আবার দেখো 2 + 3, দেন আমাদের y এর ক্ষেত্রেও চেক করব, দেখো তাহলে 7 দোকানে 14 আর 3 দোকানে 6, 20, 20কে 5 দিয়ে ভাগ করলে 4, এই যে দেখো 3-4, এই যে 3-4 মিলে গেছে। তাহলে অনুপাত কত ধরে করলাম, 2:3 ধরে করলাম। অপশন টেস্ট করতে পারো যদি এটা মনে না থাকে। এখন দেখো x অক্ষকে একটা বিন্দু কি অনুপাতে বিভক্ত করে, y এর অনুপাত y1 বাই y2, সামনে একটা মাইনাস, ঠিক আছে, সামনে একটা মাইনাস। তাহলে x অক্ষকে, x অক্ষ একটা বিন্দুকে কি অনুপাতে বিভক্ত করে, উপরে y1 নিচে y2। y অক্ষ কি বিন্দুতে বিভক্ত করে, উপরে x1 নিচে x2, সামনে একটা মাইনাস, মাইনাস। এটা হচ্ছে আসলে ফ্যাক্ট করে না, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত নির্ণয়ের ক্ষেত্রে ফ্যাক্ট করে। ঠিক আছে, যদি দেখো যে অনুপাত মাইনাস ইউজ করার পরেও প্লাস আসছে, তার মানে এটা হচ্ছে অন্তর্বিভক্ত। দেখাইতেছি আমি তোমাকে, দেখাইতেছি, রেখা দরকার নেই, রেখা পরীক্ষায় আসবে না। এই যে দেখো এই দুইটা বিন্দুর সংযোজক রেখাকে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, x অক্ষ বলছে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে, তাহলে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে, x অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে বলো, x অক্ষ কি অনুপাতে বিভক্ত করবে, তাহলে m1 বাই m2 ইকুয়াল মাইনাস আগে নিয়ে নিবা, দেন y1 বাই y2, y1 বাই y2, তাহলে y1 এর মান কত আছে 4, y2 এর মান কত -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2:1, দেখো 2:1 এবং মাইনাস মাইনাস কাটা যায়, যেহেতু পজিটিভ হয়ে গেছে, তাহলে এটা কি করছে, অন্তর্বিভক্ত করছে, তাহলে অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত, হ্যাঁ অন্তর্বিভক্ত, তাহলে 2:1, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই যে এটা দেখো যশোর বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন, যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আসছে, বুয়েট প্রিলিতে আসছে, ঠিক আছে, এটা বুয়েট প্রিলির প্রশ্ন, বুয়েট প্রিলি 20-21 না 21-22 আসছে। ওকে দেখো এত 20-21 না, সরি 21-22, দেখো তাহলে এটা হচ্ছে আমাদের এত বিন্দু দুইটার সংযোজক রেখাকে y অক্ষ কি অনুপাতে ছেদ করে। তাহলে y অক্ষ বললে আমরা কি অনুপাত দিব, তাহলে এই যে m1 বাই m2 ইকুয়াল মাইনাস দিয়ে দিব x1 বাই x2, তাহলে দেখো মাইনাস থাকলো, y অক্ষ অনুপাতে ছেদ করে, তাহলে x1 7, x2 -5, মাইনাস মাইনাস কাটো 7:5 অনুপাত, 7:5 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, কারণ মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, পজিটিভ অন্তর্বিভক্ত, 7:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, 7:5, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এই তো পারছো, এই তো পারছো। প্রতিবিম্ব দেখো, প্রতিবিম্ব পরে পড়াইতেছি, প্রতিবিম্ব হচ্ছে পরে পড়াইতেছি, প্রতিবিম্ব পরে পড়াইতেছি। দেখো x অক্ষের প্রতিবিম্ব কত, এগুলো আসবে না, এগুলো লেস ফুদাই, মানে বুয়া, লেস ইম্পর্টেন্ট, এগুলা তুমি স্কিপ করতে পারো চাইলে ভাই, জাস্ট একবার করে দেখে রাখো, বাই চান্স লাস্ট পরীক্ষা তো আসলে ভাই রিস্ক নেওয়া কঠিন,
বাই চান্স চলে আসতে পারে, এই জন্য আমি লেস দিয়ে হইলেও পড়াই দিতেছি। পরীক্ষা যেগুলো স্টার করে পড়াইছি ওগুলা ভালো করে পড়লেই হবে। দেখো যে এক্স অক্ষের সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব, শুধু ওয়াই এর চিহ্নটা চেঞ্জ করে দিবা। এই যে দেখো এত বিন্দুর প্রতিচ্ছবি এক্স অক্ষের সাপেক্ষে কত হবে? এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই এর চিহ্নটা কি করে দিবা? মাইনাস আছে প্লাস করে দিছি, শেষ। আবার ওয়াই অক্ষের সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব কত? তাহলে এক্স এর চিহ্নটা চেঞ্জ করে দিবা। আর মূল বিন্দুর সাপেক্ষে একটা বিন্দুর প্রতিবিম্ব কত? তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স আর ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই। ঠিক আছে, এইটার প্রতিবিম্ব মূল বিন্দুর সাপেক্ষে কত? শুধু দুইটার আগে একটা করে মাইনাস আসবে, আর কিচ্ছু না। দেখো একটা প্রশ্ন করাই, এত বিন্দুর এক্স অক্ষ সাপেক্ষে প্রতিবিম্ব কত? তাহলে ওয়াই এর চিহ্ন কি করে দিবা? চেঞ্জ করে দিবা, মাইনাস। দেখো প্লাস আছে মাইনাস। ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত? এক্স এর চিহ্ন চেঞ্জ করে দিবা। আর মূল বিন্দু সাপেক্ষে প্রতিবিম্ব কত? মাইনাস এক্স ওয়ান মাইনাস ওয়াই ওয়ান। দুইটার চিহ্নই চেঞ্জ। এটা হচ্ছে মূল বিন্দু সাপেক্ষে প্রতিবিম্ব, জাস্ট চিহ্ন চেঞ্জ করে দিবা। আরেকটা বিষয় দেখো, রেখার সাপেক্ষে প্রতিবিম্ব। যদি বলে যে এই রেখার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কত? একটা রেখার প্রতিবিম্ব, হ্যাঁ, রেখার সাপেক্ষে প্রতিবিম্ব না, অক্ষের সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। এটা উল্টা হয়েছে, হ্যাঁ, এটা উল্টা হয়েছে। এখানে কথাটা হবে অক্ষের সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। দেখো অক্ষের সাপেক্ষে, এগুলা বৃত্তের ক্ষেত্রেও কিন্তু সেম, অক্ষের সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, অক্ষের সাপেক্ষে রেখার প্রতিবিম্ব, হ্যাঁ, অক্ষের সাপেক্ষে রেখার প্রতিবিম্ব। এটা হবে, কথাটা এরকম হবে। তাহলে দেখো একটা রেখার এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বললে ওয়াই এর চিহ্ন চেঞ্জ, একটা রেখার ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বললে এক্স এর চিহ্ন চেঞ্জ। বৃত্তের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম কাজটাই করবা। বৃত্তের ক্ষেত্রে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন থাকবে। ধরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। ঠিক আছে, এখন যদি বলে এক্স অক্ষের সাপেক্ষে বৃত্তের প্রতিবিম্ব কোনটা, তাহলে ওয়াই এর চিহ্ন চেঞ্জ করে দিবা, এই যে এটা চেঞ্জ। আর ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স এর চিহ্ন চেঞ্জ করে দিবা। এটাই হলো আমাদের প্রতিবিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব। এটা কিন্তু প্রশ্ন আসে, এই যে দেখো সিকেরও এটা দিয়ে দিছে 23-24। বলো তো এক্স অক্ষের সাপেক্ষে এত রেখাংশের প্রতিচ্ছবি কোনটা? হুট করে চলে আসলে তখন ঝামেলা, এই জন্য সহজ জিনিস হইলেও শিখে রাখা ভালো। এত রেখাংশের প্রতিচ্ছবি এক্স অক্ষের সাপেক্ষে, তাহলে ওয়াই এর চিহ্নটা চেঞ্জ করে দিব, এক্স প্লাস 4y। দেখো এক প্রশ্ন কিন্তু একবার ইজি, কিন্তু না দেখা গেলে এটা পারবা না। একদম লেটেস্ট ইয়ারে দিছে 23 সিকের 23-24। তাহলে 3x প্লাস 4y প্লাস 12 ইকুয়াল টু 0। 3x প্লাস 4y প্লাস 12 ইকুয়াল টু 0। এখন দেখো লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, এইটা ডাবিতে আসছে এবার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ থেকে। তো লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ কেমনে বাইর করতে হয়? এটা ডাবিতে অনেকবার আসছে, ডাবিতে এই যে 4-5 বার আসছে, 4-5 বার আসছে। হ্যাঁ, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটা একটু বাইর করা কঠিন, যে এত এবং এত বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ x1 - x, সূত্রটা মনে রাখার। এত আসবে না, হুট করে চলে আসে, এই জন্য পড়ায় দিতেছি, হুট করে চলে আসে। ঠিক আছে, হুট করে চলে আসে। তো x1 - x1 y1 x2 y2 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ কোনটা? দেখো এই দুইটা x এর পার্থক্য ইনটু x, এই দুইটা y এর পার্থক্য ইনটু y। দেখো কি করছি, দুইটা x আছে, তাহলে x1 y1 দুইটা x, এদের পার্থক্য ইনটু x, প্লাস দুইটা y আছে, একটা y1 একটা y2, এদের পার্থক্য ইনটু y। শেষ, বাম পাশের কাজ শেষ। আর এই পাশে কি করবা, হাফ দিয়ে ভাগ করবা, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস x2 স্কয়ার মাইনাস y2 স্কয়ার। এইটাই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বাইর করা। এটা ডাবিতে এবার আসছে, এখান থেকে প্রশ্ন। দেখো এত বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ কোনটা? লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ কি করবা, এই যে দেখো x1 - x, এগুলা ভাই যদি প্যারা লাগে ভুলে যাবা, দরকার নাই, স্কিপ করতে পারো। যদি প্যারা লাগে স্কিপ করে দিবা। ঠিক আছে, বাট একটু দেখা রাখে যদি মনে রাখতে পারো, কারণ এগুলো অত ইম্পর্টেন্ট না, গুচ্ছের জন্য আসার মতো না। ডাবিতে আসছে কিন্তু এটা গুচ্ছতে, ডাবিতে আগে থেকে ইম্পর্টেন্ট, 4-5 বার আসছে, বাট ফ্যাক্ট হচ্ছে গুচ্ছতে আসার মতো প্রশ্ন আসলে না। দেখো তাহলে এই যে -5 - 3 লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ গঠন করে ফেলতে পারলো, এটা তো যে কোনো কিছু বাইর করতে পারবো, খণ্ডিতাংশ বাইর করতে পারবো, অক্ষদ্বয় সব বাইর করতে পারবো। দেখাইতেছি আমি তোমাকে। দেখো সরল রেখা বাইর করে ফেলতে পারলে ভাই ওইটার মধ্যে আর কি আছে, দেখো -3 - 5, এই যে ইনটু x প্লাস কোটি দ্বয়ের অন্তর 7 + 1 ইনটু y ইকুয়াল টু হাফ ইনটু x1 স্কয়ার মানে 25,
ওয়াই ওয়ান স্কোয়ার মানে 49, এই যে এইটার বর্গ 25, এটার বর্গ 49, মাইনাস পরেরটার বর্গ 9, পরেরটার বর্গ 1, 10 বাদ দিব, তাহলে 25 আর 49 কত আসে? 54, 74 থেকে 10 64, 64কে 2 দিয়ে ভাগ করলে 32 আসে, 32। তাহলে দেখো মাইনাস 8x প্লাস 8y, 32টাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস 32 ইকুয়াল টু 0। তাহলে 8 দিয়ে ভাগ করে দাও, মাইনাস 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। দেখো তো এই রেখাটা বের করে ফেলতে পারলাম না? এখন এই রেখাটাকে তুমি ছেদক আকৃতিতে সাজাইতে পারবা না? দেখো x বাই মাইনাস 4 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 1, এই যে দেখো ছেদক আকৃতি। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত? 4। বলবে এই দুইটা বিন্দুদ্বয়ের সংযোজক রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত? তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত বাইর করে ফেলবা, বা যে কোনো কিছু বলুক। এখন সরল রেখা পেয়ে গেছি বা এখান থেকে যা ইচ্ছা বলুক পারবো, যা ইচ্ছা বলুক পারবো। তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত, ক্ষেত্রফল কত, এবিসিডি ব্লা ব্লা ব্লা, যা ইচ্ছা বের করতে বলুক পারবো। ঠিক আছে ভাই, কেমনে করবা? সারাদিন লাগবে দেখেই তো এটা করাইলাম, যে এই দুইটার পার্থক্য ইন্টু এক্স, কোটি দুইটার পার্থক্য ইন্টু ওয়াই, দেন হাফ x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার y2 স্কোয়ার, দেন সব এক পাশে। এত বেশি কঠিনও না, ফর্মুলাটা মনে রাখতে পারলে এত বেশি কঠিনও না। এই লম্ব সমদ্বিখণ্ডক থেকে একটাই আছে আর কি, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বাইর করার এই একটাই ট্রিক্স, শেষ। আর কোনো কিছু নাই ক্লাসের আজকের। এই যে সমবিন্দু পড়াইলেই ক্লাস শেষ। দেখো সমবিন্দু হওয়ার শর্ত, তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত জগন্নাথে আসছে, জগন্নাথ 25 26 আসছে, কিন্তু প্রশ্নে ভুল দেওয়া ছিল, প্রশ্নে ভুল ছিল, সমরেখ ছিল। তো দেখো যদি তিনটা রেখা দেওয়া আছে, তিনটা রেখা ওইখানে ভুল করে সমরেখ বলে দিছে, সমবিন্দু হবে। তো তিনটা বিন্দু সমরেখ হইলে এটা বলবে, আর তিনটা রেখা, তিনটা আলাদা আলাদা রেখা, এরা কি হবে? যদি সমরেখ হয় তাহলে এদের ঢাল সমান, কিন্তু সমরেখ হইলে ঢাল সমান, কিন্তু সমরেখ বলবে তিনটা বিন্দু, তিনটা বিন্দু সমরেখ। সমরেখর ক্ষেত্রে বলবে তিনটা বিন্দু একই রেখায়, আর তিনটা রেখার ক্ষেত্রে বলবে এরা তিনটা সমবিন্দু হইলে সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? তাহলে এই যে a1 a2 এই লাইন বরাবর দিবা তিনটার এক্স এর সহগ, এই যে তিনটা রেখা, একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা, তিনটার এক্স এর সহগ এই লাইনে, ওয়াই বি এর সহগ, ওয়াই এর সহগ এই লাইনে, তারপর হচ্ছে কনস্ট্যান্টটা এই লাইনে। তাহলে এই যে এক্স এর সহগ, ওয়াই এর সহগ, তারপর হচ্ছে কনস্ট্যান্ট a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এই যে a1 b1 c1 a1 b1 c1, পরের লাইনে a2 b2 c2 a2 b2 c2, পরের লাইনে a3 b3 c3, এটা নির্ণায়কের মান 0। দেখো এত রেখাটি, এটা তোমরা করবা, একটা করায় দেই। দেখো এই যে 2-3টা প্রশ্ন আছে এখানে, হ্যাঁ 2-3টা প্রশ্ন আছে, এটাই লাস্ট। এই যে দেখো আর নাই, এই যে নাই, আর নাই, হ্যাঁ ক্লাস মোটামুটি হচ্ছে 1.5 ঘন্টা হয়ে গেছে, ওকে আর নাই, ওকে। দেখো তাহলে এর কোন মানের জন্য এত এত রেখা তিনটা সমবিন্দু হবে? খুলনা ভার্সিটি 24, জগন্নাথ 25 26 আসছে। এখন কি করবা? সব এক পাশে নিয়ে আসো। দেখো এক্স এর সহগ কত? 1, ওয়াই এর সহগ কত? -3, কনস্ট্যান্ট কত? 2। পরেরটা দেখো, পরেরটা এক্স এর সহগ কত? 1, ওয়াই এর সহগ কত? -6, তারপরে কনস্ট্যান্ট কত? 3। পরেরটা দেখো এক্স এর সহগ কত? 1, ওয়াই এর সহগ কত? a, তারপরে কনস্ট্যান্ট কত? 0। এই পুরাটার ভ্যালু হবে 0। এই পুরা নির্ণায়কের ভ্যালু হবে কত বলো তো? 0। এই পুরা নির্ণায়কের ভ্যালু হবে 0, 0। দেখো তাইলে আমরা হচ্ছে এরকমও হইতে পারে, কখনো কখনো দেখবা যে দুইটা সারি দুইটা কলাম সমান হয়ে গেছে, কিন্তু এখানে তো দুইটা সারি দুইটা কলাম সমানের কোনো আলামত দেখতেছি না। তাহলে নরমালি করতে হবে আসলে, তাহলে নরমালি করতে হবে। দেখো নরমালি আমি যে এই বরাবর বিস্তার করে দেই, এই বরাবর, যেহেতু এই বরাবর একটা শূন্য আছে, তাহলে এই বরাবর বিস্তার করে দিলে হয় না? একটা শূন্য যেহেতু আছে, অন্তত একটা লাইন বাইচে যাবে। দেখো তাহলে এই বরাবর বিস্তার করলে আমি এটা নিব, এটা 1 প্লাস, এই যে প্লাস, দেন এটা বাদ, এটা বাদ, দেখো -9। এই বরাবর লাস্ট লাইন বরাবর বিস্তার করতেছি। আমার বিস্তার সব সময় এগুলা বোয়া কথা, যে সব সময় এই বরাবর বিস্তার করা, এটা কেন দরকার? এই বরাবর একটা 0 আছে, তার মানে একটা বিস্তার আমার কমে গেল, শেষ, একটা বিস্তার কমে গেল, দুইটা বিস্তার আমার হচ্ছে এখন করতে পারবো। দেখো তাহলে আমি 1 বরাবর বিস্তার করব, 1 নিলাম, এখানে কিন্তু চিহ্ন প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এই যে এইটা মাইনাস, এইটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। নির্ণায়কে শিখাইছি, কিন্তু নির্ণায়কে শিখাইছি। দেখো বের করো, সবাই আমার আগে বের করে ফেলবা। দেখো কত আসে, এই যে এইটা বাদ দাও, এটা বাদ দাও, 3 3 -9, মুখ্য কর্ণ আগে, দেন +12, +12, দেন -a, ওকে। দেখো তাহলে আমি হচ্ছে -9 +12, দেন -a, এ বরাবর নিলাম -a, তাহলে এ দিলে এইটা বাদ, এইটা বাদ, তাহলে 3 - 2। দেখো
তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এখানে থাকতেছে আমাদের দেখো 3, এখানে থাকতেছে 3, আর ওইখানে থাকতেছে আমাদের কত মাইনাস a ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু 3। দেখো তো a ইকুয়াল টু 3 হয়ে গেছে, 3 a ইকুয়াল টু কত হয়েছে 3 হয়েছে, 3 হয়েছে। বাকিটা নিজেরা করে নিতে পারবা না বলো তো? এটা পারবা না। এই যে দেখো কি করছি, 1 3 মাইনাস 3 2, 1 মাইনাস 3 2, উপরের সরল রেখা শেষ, 1 মাইনাস 6 3, 1 মাইনাস 6। যদি দেখো এরকম তিনটা ভেক্টর আছে, তিনটা সরল রেখা আছে, ভাই দয়া করে নির্ণায়কের মান 0। মানে তিনটা ভেক্টর দিয়ে ওইরকম দেখবা যে হচ্ছে তোমাকে বলছে সমরেখ এই টাইপের প্রশ্ন দিছে। তাহলে এই যে a1 b1 c1 তিনটা, a2 b2 c2 a3 b3 c3 সবগুলা হ্যাঁ, দেন হচ্ছে নির্ণায়কের মান 0। কি করছি এই বরাবর বিস্তার কেন করছি? এই যে একটা বিস্তার কমে গেছে, একটা বিস্তার কমে গেছে। তাহলে আগের প্রশ্নটা দেখো, এটা দেখো সরল রেখা সাজায় ফেলতে হবে, x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। আরেকটা রেখা দেখো, আরেকটা রেখা দেখো 2x তারপরে হচ্ছে মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। আরেকটা রেখা দেখো mx মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। হ্যাঁ তিনটা রেখা, এই তিনটা রেখা, তাহলে নির্ণায়কের মান 0 হবে। এই যে দেখো 1 মাইনাস 1 1, পরেরটা দেখো 2 মাইনাস 1 2, তারপরে m মাইনাস 1 3 ইকুয়াল টু 0। তাহলে m এর মান কত হইলে, এই যে দেখো এখন কিন্তু দুইটা সারি সেম হওয়ার আলামত আছে। এই যে দেখো 1 2 3, এটাও যদি 1 2 3 হয়ে যায় তাহলে m এর মান 3 বসাইলে কিন্তু নির্ণায়কের মান 0 হয়ে যাচ্ছে, দুইটা সারি সমান হয়ে যাচ্ছে, তাহলে m এর মান 3 হবে। ঠিক আছে, আমি কিন্তু আর অঙ্ক করব না, স্মার্টনেস এটা যে এখন যদি আমি কোনো কারণে m এর মানটা 3 বসাই, যে 1 2 3 1 2 3, দুইটা সারি কিন্তু সমান হয়ে গেল, দুইটা কলাম সমান হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখো 1 2 3 একটা কলাম আছে, এখানে 1 2 এবং অপশনে দেখো m এর মান 3 আছে, তো এখানে 3 বসায় দিলে কিন্তু আমার দুইটা সারি সমান হয়ে গেল। কারণ এখানে যদি আমার 3 বসায় দেই 1 2 3 1 2 3, তাহলে দুইটা সারি কলাম সমান হইলে ইকুয়াল টু কি হবে 0 হবে। এই যে 1 2 3 1 2 3, মাঝখানে -1 বাদ। তাহলে এইটা ট্রিক্স দিয়ে তুমি করে ফেলতে পারো, নির্ণায়ক না বাইর করেও। ঠিক আছে, নির্ণায়ক যখন দেখবা এই আলামতটা আছে যে মিলে যাচ্ছে, দুইটা সারি সমান মিলে যাচ্ছে, যখন দেখবা দুইটা সারি মিলে যাচ্ছে, ওকে। তাহলে মোটামুটি আরেকটা প্রশ্ন রাজশাহী 25 26 আসছে, কমন সেন্স থেকে উত্তর দিবা। এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক কত? কমন সেন্স থেকে কে কে পারছো এটা উত্তর দিবা, এটা করে দিব না, থাপড়াবো এটা যদি না পারোস বেটা। প্রশ্ন ধরা শিখোস না, এটা রাজশাহীতে আসছে 25-এ, দেখ কি পরিমাণ প্রশ্ন রাবিতে এবার আসলো, প্রায় 6টা প্রশ্ন আসছে 2 শিফটে। ঠিক আছে, আলটিমেটলি এগুলা তো পারা লাগবে। প্রশ্ন শুধু আসলো, আমি যদি প্রশ্ন খুব একটা কঠিন প্রশ্ন আসছে 25 26-এর তো সব করাই দিলাম, কঠিন কোনো প্রশ্ন আসছে বেটা, আলটিমেটলি এগুলা প্রশ্ন ধরা শিখতে হবে। হ্যাঁ, একটা বিন্দু থেকে একটা রেখার উপর অঙ্কিত, ভাই এনে একটা বিন্দু আছে 5 3, এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা একটা রেখা, রেখা হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়াল টু 0। এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব, একটা লম্ব অঙ্কন করলাম, এই লম্বের পাদবিন্দু বলছে এই বিন্দুটা xy, এই বিন্দুটা কত? আরে বেটা এই বিন্দুটা তো এই রেখার উপর অবস্থিত, এই রেখাটা এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে, এইখান থেকে একটা লম্ব অঙ্কন করতেছি, তো এই বিন্দুটা xy বিন্দুটা তো এই রেখার উপর অবস্থিত, রেখা সিদ্ধ হয়ে যাবে। তাহলে এই রেখা সিদ্ধ করব কোন বিন্দু দিয়ে? দেখো 2 1, তাহলে 2 বসাও, 6 1 বসাও, -4 -2 ইকুয়াল 0, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এই যে দেখো বিন্দু দিয়ে সিদ্ধ, একাধিক বিন্দু দিয়ে সিদ্ধ হবে না, 100% শিওর থাকো, 100%। 1 2, দেখো 1 2 বসাও, সিদ্ধ হয় না, -2 1 -2 1 সিদ্ধ হয় না, 1 2 সিদ্ধ হয় না, অ্যান্সার শেষ, এটাই অ্যান্সার। দিস ইজ অ্যাকচুয়াল স্মার্টনেস প্রশ্ন সলভ করার, হুদাই বুংবাং করো, বিন্দু দ্বারা সিদ্ধ হবে, বিন্দু দ্বারা সিদ্ধ হবে, হ্যাঁ বিন্দু দ্বারা সিদ্ধ হবে, বিন্দু দ্বারা সিদ্ধ হবে। ঠিক আছে, বিন্দু দ্বারা সিদ্ধ হবে, ওকে। তাহলে আমাদের লাস্ট কি থাকলো? লাস্ট থাকলো এই যে একটা হচ্ছে এখানে বিন্দু, এটা পড়াইলে আমাদের শেষ। দেখো একটা বিন্দুর সাপেক্ষে এইটার প্রতিবিম্ব এটা, একটা বিন্দুর সাপেক্ষে এইটার প্রতিবিম্ব যদি এইটা হয়, তাহলে এই সাপেক্ষ বিন্দুটা বাইর করবা কেমনে? ওই প্রতিবিম্ব দুইটার মধ্যবিন্দু, একদম ইজি, এই দুইটার মধ্যবিন্দু, তার মানে বোঝ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, এইটার সাপেক্ষে, দেখো এইটার সাপেক্ষে, এইটার ধরো আমাকে বললাম যে xy সাপেক্ষে 2 3 এর প্রতিবিম্ব ধরো -3 4 অথবা হচ্ছে 4 8, সাপোজ
যে কোনো একটা কিছু, যে এইটার সাপেক্ষে এইটার প্রতিবিম্ব এটা, তাহলে এই দুইটার মধ্যবিন্দু হবে এক্স, এই দুইটার মধ্যবিন্দু হবে ওয়াই। শেষ। এই দুইটার মধ্যবিন্দু মানে 2 + 4 / 2 হবে এক্স, 3 + 8 / 2 হবে ওয়াই। একটা প্রশ্ন আছে পরের স্লাইডে, দেখো করে ফেলি। এত বিন্দুর সাপেক্ষে, কার সাপেক্ষে এটা দেওয়া আছে, এইটার প্রতিবিম্ব ধরে নিলাম এক্স ওয়াই। একটা বিন্দুর প্রতিবিম্ব আর একটা বিন্দু, এই বিন্দুটা বাইর করতে হবে, প্রতিবিম্ব কত এটা বাইর করতে হবে। তাহলে একটা বিন্দুর প্রতিবিম্ব এক্স ওয়াই হইলে তাহলে এই যে এই দুইটার যোগফলের মধ্যবিন্দু হবে আমাদের সাপেক্ষ বিন্দু, কত আছে 1। আবার এই দুইটার যোগফল এই যে 3 + y / 2, এদের মধ্যবিন্দু হবে y, y দেওয়া আছে 2 বাইর করো। তাহলে দেখো আমাদের x এর ভ্যালু আসতেছে -2 আর y এর ভ্যালু আসতেছে আমাদের কত দেখো 1, -2 1, তাহলে आंसर আসতেছে -2 1। ভাই বুঝলাম না, আরেকবার বুঝাবেন এটা ভাই, এটা মাথায় ঢুকলো না। দেখো একটা বিন্দুর সাপেক্ষে একটার প্রতিবিম্ব যদি আরেকটা হয়, তাহলে এই দুইটার মধ্যবিন্দু হবে যেটা সাপেক্ষ বিন্দু, সাপেক্ষটা, এই দুইটার মধ্যবিন্দু হবে সাপেক্ষ বিন্দু। তাহলে আমাকে বলছে এই বিন্দুর সাপেক্ষে এইটার প্রতিবিম্ব কত, তাহলে ধরে নিলাম যে এইটার প্রতিবিম্ব এটা, তাহলে এই দুইটার যোগফলের মধ্যবিন্দু হবে এই যে এটা, এই দুইটার কোটির যোগফলের মধ্যবিন্দু হবে এটার কোটি, সাপেক্ষ বিন্দুর কোটি দেওয়া আছে, তাহলে ওয়াই বাইর করে নিছি। শেষ। ঠিক আছে। এই যে অনেকে আবার বন্ডামি করতেছে, অনেকে বলতেছে 5/2 তারপরে 5/2, অনেকে এই বন্ডামি করতেছে, এই যে দুই একজন এই বন্ডামি করতেছে। আরে বেটা সাপেক্ষ বিন্দুর প্রতিবিম্ব মধ্যবিন্দু হয়, এই বন্ডামি করা যাবে না। দুইটা প্রতিবিম্ব, এইটার প্রতিবিম্ব আর একটা, ওইটা বাইর করতে হবে, তাহলে ওই দুইটার মধ্যবিন্দু হবে এটা, ওই দুইটার মধ্যবিন্দু হবে যেটা সাপেক্ষ এটা, এই যে এইটা তো সাপেক্ষ, এত এর সাপেক্ষে এত এর প্রতিবিম্ব এটা, ওই দুইটার মধ্যবিন্দু হবে এটা। ঠিক আছে। ওকে, শেষ। দেখো আর কিচ্ছু নাই, সবই মোটামুটি পড়াইছি, টুকটাক দুই একটা বাদ গেল, ওগুলা পরীক্ষায় আসলে আসার মতো না। ঠিক আছে। রিসেন্ট ইয়ারে এই যে সমবিন্দুটা ইম্পর্টেন্ট দেয় নাই, দেখছো, এই যে বলো নাই তো, এই যে যেটা বেশি সালে আসছে ওইটাই বুঝবা সমবিন্দু। সমবিন্দু সমরেখ, এখানে লিখে দেই সমরেখ, সমরেখ হওয়ার শর্ত। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সমবিন্দু সমরেখ অনেক ইম্পর্টেন্ট, সমবিন্দু সমরেখ এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে এই যে পাদবিন্দু স্থানাঙ্ক, পাদবিন্দু স্থানাঙ্ক এটা জাতীয় কবিতেও আসছে, জাতীয় কবি 19-20, মানে গুচ্ছ অধিভুক্ত একটা ভার্সিটিতে 19-20 আসছে পাদবিন্দু। শেষ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বলছিলাম যে একটু তাড়াতাড়ি শেষ করতে পারবো আজকে। তো আমাদের রাতের ক্লাস পদার্থের গাঠনিক ধর্ম তরঙ্গ আছে, তো যতক্ষণ লাগে দেখা যায় ইনশাল্লাহ। তো তরঙ্গ তো ফুল সিলেবাসে, তরঙ্গ থেকে আসলে 4টা টপিক দেখলেই হয়ে যায়, 4টা টপিকস একটু করে দেখলেই হয়ে যাবে। ঠিক আছে। আর যদি মনে হয় যে না আমরা আগে পদার্থের গাঠনিক ধর্ম ফুললি ভালো করে শেষ করব, দেন তরঙ্গ যদি সম্ভব না হয় পরে এক্সট্রা ক্লাস নিয়ে নিব, এরকম আর কি। ঠিক আছে। বাট ফুল সিলেবাস পরে রাখা সব থেকে সেভ। আমরা কিন্তু ফুল পড়াবো ভাই, তুমি পড়ো না পড়ো, আমার দায়িত্ব ফুল পড়ানো, কারণ ফুল থেকে প্রশ্ন আসবে। যদি 4টা টপিকস পড়াই, 4টা থেকে একটা প্রশ্ন চলে আসে, এবং ফুলের প্রশ্নগুলো সব পড়তে হবে না, একটা করে প্রশ্ন পড়ে যাবো, আসলেও একটাই আসবে। ফুল সিলেবাস পড়া ইজি, কারণ আসলে ওই 4টার মধ্যে একটা প্রশ্ন আসবে। এরকম চট্টগ্রামে আসছে না, 2টা আসছে তরঙ্গ থেকে, তারপরে জগন্নাথে আসছে না তরঙ্গ থেকে, তরঙ্গ চ্যাপ্টার থেকে অনেক জায়গায় প্রশ্ন আসছে। এই যে ষষ্ঠে তরঙ্গ থেকে প্রশ্ন আসছে, বেগ B = f ল্যামডা, দেখো একদম ইজি প্রশ্ন, B = f ল্যামডা, এটা তরঙ্গ থেকে আসছে। ঠিক আছে। অনেক জায়গায় হচ্ছে তরঙ্গ থেকে প্রশ্ন চলে আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ক্লাস কি মোটামুটি? হ্যাঁ, আমার স্কুলের নাম মামুন স্মৃতি পাবলিক স্কুল, আমি জামালপুরের মানুষ। আমার পরিচয় অনেকেই জানো না, হ্যাঁ, আমি মানে পরিচয় দেই না, বাট আমি আসলে জামালপুরের। অনেকে আসো, আমি দিনাজপুরে পড়াইছি আগে, কিন্তু আমি অফলাইন পড়াইতাম। আমি 2019-20 এই সালের দিকে আমি তখন অফলাইন পড়াইতাম, ফার্মগেটে পড়াইতাম অফলাইনে। আর এমনি দিনাজপুরে পড়াইছি, রাজশাহীতে পড়াইছি, রাজশাহী হচ্ছে আমাদের টিকাপাড়া বাসার রোডে পড়াইছি, আর এটা রাজশাহীতে, এবং কাদিরগঞ্জেও পড়াইছি মহিলা কলেজের পিছনে। আমি অফলাইনে পড়াইতাম, মানে যায় ক্লাস নিতাম। আর দিনাজপুরে বালুবাড়িতে পড়াইছি, শাহী মসজিদের এখানে, যারা দিনাজপুরের আসো চিনতে পারবা। তারপরে রংপুরে পড়াইছি রাধা বল্লভে শাপলা। ঠিক আছে, তোমাদের তো রংপুরে রাধা বল্লভেই বেশিরভাগ, আর শাপলার এখানে আমি মেডিকেল মোড়ে ছিলাম। তারপরে হচ্ছে গাইবান্ধাতে পড়াইছি, গাইবান্ধার হচ্ছে নিউ মার্কেটে ইউসিসিতে ক্লাস নিতাম, নিউ মার্কেট রমেশের রসমঞ্জুরি। এই গাইবান্ধার কে আসো? তারপরে ময়মনসিংহ তো পড়াই নেই, ময়মনসিংহ আমি নিজে পড়ছি, ময়মনসিংহ হচ্ছে আমি ক্যানভাসে পড়ছি।
তখন ক্যানভাস ছিল, এখন তো ক্যানভাস নাই, মানে অ্যাডমিশনের নাই, ইন্টারমিডিয়েটে আছে একাডেমিক। ময়মনসিংহে যারা আসো মানে সাব্বির ভাই, অনিক ভাই, ওনাদের চিনো তো, ওনারা আমারে খুব ভালো করে চিনে, আমারও কথা বললেই হবে। আর হচ্ছে আমার বাসা জামালপুর সদরে, জামালপুর শেরপুর আমার মোটামুটি সবই ঘোরাঘুরি করা আছে। ওই পাশে নেত্রকোনা যায় নাই এখনো, কিশোরগঞ্জেও যাওয়া হয় নাই, কিশোরগঞ্জে যায় নাই। টাঙ্গাইল তো পার হইলে আমার বাড়ি আর কি, টাঙ্গাইলের উপর দিয়ে যাইতে হয়। উত্তরবঙ্গের যারা আছো তোমরা এলেঙ্গা দিয়ে চলে যাও, আমি টাঙ্গাইল পার হয়ে চলে যাই, মানে এলেঙ্গা দিয়ে তোমরা সেতু পার হও, আমি সোজা চলে যাই আর কি, ঘাটাইল এদিক দিয়ে যাই। আমার বাসা হচ্ছে টাঙ্গাইলে। দেন আমি হচ্ছে মোটামুটি অনেক জেলায় গেছি, চিটাগংয়ে গেছি, চিটাগংয়ে পড়াই নেই, তবে চিটাগং হচ্ছে চকবাজারে, এখানে এই যে পরীক্ষা নিতাম কৃষির, এইখানে গেছি। সিলেটে গেছি, আম্বরখানা, এই সেই তারপরে হচ্ছে বরিশালে গেছি, বাট ওইভাবে যাওয়া হয় নাই, বরিশাল, বরগুনা, পটুয়াখালী। দেন এই পাশে খুলনা গেছি, যশোরে গেছি, যশোরে তো গেছি, কুষ্টিয়াতে গেছি, কুষ্টিয়াতে আমাদের এক্সাম হইতো, কুষ্টিয়া ভার্সিটিতে গেছি, বাট ভার্সিটিটা অনেক দূরে। যারা কুষ্টিয়া ভার্সিটিতে পড়বা খুবই ভোগাবে ভাই, মানে ভার্সিটিতে থাকলে দেখবা যে ভার্সিটি থেকে শহর 23 কিলোমিটার দূরে। ঝিনাইদহ 22 কিলো, কুষ্টিয়া 23 কিলো, দেখবে একদম ঝিনাইদহ আর কুষ্টিয়ার মাঝামাঝি হচ্ছে কুষ্টিয়া ভার্সিটি। যারা যশোরে পড়বা দেখবা যে হচ্ছে পালবাড়ি থেকে অনেক টুক আসা লাগে, ঠিক আছে, পালবাড়ি থেকে অনেক টুক এই পাশে হচ্ছে আমাদের আসা লাগে। তো মোটামুটি হচ্ছে এইদিকে গেছি, খুলনাতে গেছি আমি, খুলনা, চিটাগং, ফরিদপুরে গেছি, ফরিদপুর রাজবাড়ি গেছি, মাদারীপুরে যাই নাই, ফরিদপুরে গেছি, ফরিদপুর রাজবাড়ি। তারপরে হচ্ছে আর ওইদিকে যাওয়া হয় নাই। তারপরে তোমাদের আর কার কোথায় বাসা আছে বলো? পটুয়াখালী থেকে, পটুয়াখালী গেছি, কলাপাড়া, তারপরে ধুমকি উপজেলা, ধুমকি, কলাপাড়া, কলাপাড়া ইয়া দিয়ে গেছি আর কি। ওকে ওকে ওকে, মোটামুটি হচ্ছে অনেকটুকুই গেছি, অনেক জায়গায় যাওয়া হয়েছে। সিরাজগঞ্জের যারা আছো উল্লাপাড়া গেছি, পাবনার যারা আছো পাবনা চাটমোহরে গেছি, ঠিক আছে, মোটামুটি অনেক জেলায় ঘোরা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। গোপালগঞ্জেও গেছি, গোপালগঞ্জ ভার্সিটিতে গেছি, বগুড়া গেছি, বগুড়া, শেরপুর, শেরপুর, তারপরে হচ্ছে শেরপুর এই যে সারিয়াকান্দি দিয়ে আমাদের কাছে, বগুড়া শেরপুরের ওই দিক থেকে কাছে। ওকে 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 ওকে, কুমিল্লা এই দিক দিয়ে বললামই না, বড় নাম বলে গেছি, কুমিল্লা, কুমিল্লা গেছি, চাঁদপুর গেছি, নোয়াখালী গেছি, তারপর হচ্ছে লক্ষ্মীপুর গেছি, লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর রামগতিতে গেছিলাম, রামগতি আলেকজান্ডার। ওকে, সিলেটে তো গেছি, ঠাকুরগাঁও যাই নাই, ঠাকুরগাঁও যাওয়া হয় নাই, পঞ্চগড় যাওয়া হয় নাই, কক্সবাজার গেছি, ব্রাহ্মণবাড়িয়া যাই নাই। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। চাঁদপুরে গেছি, মতলব, কচুয়া, এইদিকে যাওয়া হয় নাই, হাজীগঞ্জে গেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।